থ্যাংক ইউ ভেরি মাচ। যেটা দেবাশিস এক্ষুনি বলে গেল যে আমরা এক মুহূর্ত সময় নষ্ট করব না, যেটুকু সময় আমরা পেয়েছি পুরোটাই যাতে টিচিংসের মধ্যে যেতে পারি সেটা আমরা দেখব। ইটস রিয়েলি এক্সাইটিং whenever I come in front of you to see your excitement. We get excited. We get freshly excited every time. And let me tell you one thing, you have reasons to be excited because the way you are growing, the way you are sponsoring, the way you are giving business, and you are breaking all sorts of records everywhere. So in tool flow, in business, in sponsoring rate, everywhere, and the whole world is looking at you, that much I can tell you. And help me welcome to share her part of experience with you, my diamond wife, Shweta Datta. গুড ইভিনিং। আমার আজকে এত ভালো লাগছে দেখতে যে এই হলে 50%ই হাজবেন্ডের সঙ্গে ওয়াইফরা প্রেজেন্ট আছেন। জানেন, আমরা যখন প্রথমে মিটিংগুলো করতাম তখন কিন্তু মহিলারা খুব কমই আসতেন, কিন্তু আস্তে আস্তে তাদের ইনভলভমেন্টটাও বাড়ছে। আর এই বিজনেসের একটা সিক্রেট হলো, মহিলারা যদি এক্সাইটেড হন তাহলে এই বিজনেস ভীষণভাবে এগোবে। তো আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকে জানেন না, আমরা অসিতাভ আর শ্বেতা দত্ত, আমাদের স্পন্সর করেছে আমাদের ছোট ভাই দ্য গ্রেট কাপল শুভাশিস আর সুদেশনা ঘোষ, আর আমাদের আপলাইন এমারাল্ড দ্য লাভিং কাপল তীর্থঙ্কর অ্যান্ড সুপর্ণা দত্ত, আর আমাদের আপলাইন ইডিসি, কি বলবো, মানে ওনার নামে তো কিছু বলা যায় না, তবে এইটাই বলতে পারি, দ্য ব্রাইটেস্ট স্টার ইন দ্য ব্রিট গ্যালাক্সি, কান্তি অ্যান্ড লতা গালা। আমি প্রত্যেক দিন ভগবানের কাছে ধন্যবাদ জানাই, ভাগ্যিস আমার ভাইরা আমাদের নামটা তাদের লিস্টে রেখেছিল, তাই জন্যে ভগবানের আশীর্বাদে আমরা এই গোল্ডেন বিজনেস অপরচুনিটিটা হাতে পেয়েছি। আর পেয়েছি কি, অসাধারণ ব্রিড সিস্টেম আর আমাদের অসাধারণ আপলাইনদের, যাদের সাহায্য ছাড়া এক বিন্দুও আমরা এই বিজনেসে এগোতে পারতাম না। তো আমরা সবাই জানি মানুষ স্বপ্ন দেখতে খুব ভালোবাসে, তাই না? তো সমস্ত মানুষেরই মনে অনেক স্বপ্ন থাকে, কিন্তু কি হয়, আমাদের সেই ছোটবেলার স্বপ্নগুলো কবে কখন জানি না, বড় হওয়ার সঙ্গে সঙ্গে পরিবেশের চাপে একটা একটা করে কোথায় হারিয়ে যায়। আর পরিবেশের সঙ্গে কম্প্রোমাইজ করতে করতে আমাদের প্রায় দম বন্ধ হয়ে আসে। ঠিক সেই সময় আমাদের হাতে ভগবান তুলে দিলেন এই বিজনেসের সংবাদ, যে বিজনেস কিনা আমাদের সেই পুরনো হারিয়ে যাওয়া স্বপ্নগুলোকে আস্তে আস্তে মনে করিয়ে দিয়ে পূরণ করতে লাগে এক এক করে। আরও কি করে জানেন, এই বিজনেস আবার অন্য মানুষের মনে নতুন করে স্বপ্নের বীজ বপন করে। সত্যি ভাবতে অবাক লাগে, কি অসাধারণ এই বিজনেস। আজকে সন্ধ্যেতে এখানে যারা উপস্থিত আছেন তারা অন্তত দেখতে পাচ্ছেন যে দিস বিজনেস ওয়ার্কস। ইয়েস, দিস বিজনেস ওয়ার্কস ইফ ইউ ওয়ার্ক ইট। তাই আজকে সকলের উপস্থিতি দেখে কারোর কারোর মনে হয়তো সামান্য পরিবর্তন আসতে পারে, তাদের ডিসিশন হয়তো একটু চেঞ্জ হতে পারে, তারা হয়তো এই বিজনেসের ব্যাপারে সিরিয়াস হতে পারে। তো এই ক্রাউডের মধ্যে যদি একটা কাপলও কেউ ডিসিশন নেয় যে আমরা বিজনেসটা করব, তাহলেই আমরা ধন্য। আমরা পেয়েছি অসাধারণ এক ফ্যামিলি বিজনেস, যে বিজনেসটা আমরা ছেলে মেয়ে স্বামী স্ত্রী সবাই মিলে করতে পারি। আর এই বিজনেসে ইনভলভ হওয়ার পরে একটা কাপল মনের গভীরে বুঝতে পারে, তারা অনুভব করতে পারে যে আমরা একটা নতুন জীবন পাচ্ছি, আমরা নতুন করে আবার বাঁচতে শিখছি। যেহেতু এটা ফ্যামিলি বিজনেস, সেই জন্য আমাদের এখানে ভীষণভাবে দরকার একটা স্ট্রং ইউনাইটেড হোম ফ্রন্ট। কারণ আমাদের এই ব্রিড সিস্টেম শেখায় এই বিজনেসটা করতে গেলে প্রথমে হলো গড, তারপরে ফ্যামিলি, তারপরে আসে এই বিজনেস। আর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হাজব্যান্ড হলো হেড অফ দ্য ফ্যামিলি, তাকে আমাদের মানতেই হবে। কিন্তু আবার এই সঙ্গেও শিখিয়ে দেয় যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আর মিউচুয়াল রেসপেক্ট
দুজনের প্রতি যেন থাকে, তাহলে এই বিজনেসটাই আমরা এগোতে পারবো। আর গড লাভস ইউনিটি। ইউনাইটেড হোম টিম কি করে না, রেডিয়েট করে। ইউনাইটেড হোম টিম রেডিয়েটস এক্সাইটমেন্ট, ইউনিটি অ্যান্ড হ্যাপিনেস ইন দ্য টিম। এই বিজনেসের দুটো দিক আছে মেনলি। একটা হচ্ছে নেটওয়ার্কিং এর দিক, অনেক মানুষ নিয়ে আমরা চলি। আরেকটা হচ্ছে অ্যামওয়ে আমাদের হাতে ওয়ার্ল্ড ক্লাস কোয়ালিটি প্রোডাক্টস তুলে দেয়। তো এই যে নেটওয়ার্কিং এর দিকটাই মেনলি, আমরা কিভাবে সমস্ত লোকদের নিয়ে চলবো, তাদের সঙ্গে ভালো রিলেশন রেখে তাদের মোটিভেট করে তাদের কি করে এগিয়ে যেতে পারবো, কি করে আস্তে আস্তে বিজনেসটাকে বিল্ড করতে পারবো, সেটা আমাদের শেখাচ্ছে ব্রিট এডুকেশন সিস্টেম। অ্যামওয়ের প্রোডাক্টের জ্ঞান দিচ্ছে, প্রোডাক্ট আমাদের হাতে তুলে দিচ্ছে অ্যামওয়ে কর্পোরেশন। তো ব্রিট আমাদের যেটা শেখায়, আমাদের এই টিমকে নিয়ে চলতে গেলে বা নেটওয়ার্কিংটা বাড়াতে গেলে প্রত্যেকের সঙ্গে ভালো রিলেশন রাখতে হবে। আপলাইন, ডাউনলাইন, ক্রস লাইন, মানে হোল টিমের মধ্যে, শুধু এই বিজনেস টিম না, তার বাইরের জগতেও যত লোকের সঙ্গে আমরা মিশবো তাদের সকলের সঙ্গে আমাদের ভালো রিলেশনটা রাখতে হবে। জানেন, এই বিজনেসটা তো মানুষ নিয়ে চলার বিজনেস। দিস বিজনেস ইজ ভেরি সিম্পল, বাট সামটাইমস উই মেক ইট লিটল কমপ্লিকেটেড, তাই না? একটু ভেবে দেখবেন, তাহলে খুব সহজেই বিজনেসটা তৈরি করতে পারবেন। আর এই বিজনেসের প্রাথেয় হলো আমাদের ড্রিম বা স্বপ্ন। আমাদের বেসিক নিডগুলো, আমাদের মানে যে ডে টু ডে লাইফের যে প্রয়োজনগুলো, সেগুলো কিন্তু আমাদের ফুলফিলড হয়ে যায় আমাদের প্রেজেন্ট যেটা জব বা বিজনেস দিয়ে, কনভেনশনাল বিজনেস দিয়ে সেগুলো হয়ে যায়। কিন্তু মানুষের মন চায় আরো অনেক কিছু, তাদের মনে আরো অনেক কিছু স্বপ্ন থাকে, which adds color to their life, সেটাকে কিন্তু তারা বাদ দিতে পারে না। কিন্তু এই স্বপ্ন পূরণ তাদের জব বা এই কনভেনশনাল বিজনেসটা করতে পারে না। এই স্বপ্ন পূরণগুলোর জন্যেই এগিয়ে আসে আমাদের এই বিজনেস। মানুষের মনের স্বপ্ন পূরণ করে, তার মন আনন্দে ভরিয়ে দেয়, তাকে নতুন করে বাঁচতে শেখায়। তাই জন্যে যেহেতু এটা ফ্যামিলি বিজনেস, আমাদের একসঙ্গে ফ্যামিলির সঙ্গে বসে ঠিকভাবে বেছে নিতে হবে আমাদের ড্রিমটা কি, হোয়াট ইজ আওয়ার ড্রিম, কেন আমরা এই বিজনেসটা করছি, কেন আমরা এই বিজনেসটা করব। আমাদের নিজেদের মধ্যে যখন এটা ক্লিয়ার হয়ে যাবে, তখন আমরা কি করব, আমরা আপলাইনের সঙ্গে বসবো। আপলাইনের সঙ্গে বসে আমরা ঠিক করব যে এইটা আমাদের ড্রিম। এখন এই ড্রিমটা রিচ করতে গেলে আমাদের কি কি করতে হবে, সেই ড্রিমটার সঙ্গে একটা ডেট ফিক্স করতে হবে। ডেটটা ফিক্স করে আপলাইনকে জানাতে হবে যে এই রকম আমাদের ইচ্ছে, তো এইটাতে এগোতে গেলে কি করব। আপলাইন তখন আমাদের বিজনেসটা দেখে বুঝে কি করবে, আস্তে আস্তে বলে দেবে যে এর বিজনেসটা করতে গেলে তার গোলস কি করে সেট করতে হবে, এবং সেই আপলাইনই আমাদের হেল্প করবে একের পর এক গোলসগুলো আমরা কি করে অ্যাচিভ করতে পারি আর বিজনেসে এগিয়ে যেতে পারি। আমরা যখন ড্রিমটা ঠিক করব, তখন কিন্তু আমাদের ড্রিমটা বিশ্বাসযোগ্য হতে হবে, সেটা কিন্তু অ্যাচিভেবল হতে হবে। এমনই একটা ঠিক করলাম যেটা বিশ্বাসযোগ্যই হলো না, বা যেটা কোনোদিন ধরাছোঁয়ার বাইরেই থেকে গেল, তাহলে আমাদের মন কিন্তু ডিপ্রেশনে ভরে যাবে। সেজন্য ড্রিমটা খুব মাথা ঠান্ডা করে ঠিক করবেন। আমাদের দ্বারা যেটা সম্ভব সেই রকম একটা বিশ্বাসযোগ্য ড্রিম। আর আমাদের ড্রিমটাকে হতে হবে ইমোশনাল ড্রিম। আমাদের ড্রিম যদি ইমোশনাল ড্রিম হয়, তাহলে সেইটা নিয়ে আমরা অনেক দূর এগোতে পারবো। প্রথমে হয়তো আমরা ছোটোখাটো বাড়ির ড্রিম, গাড়ির ড্রিম করতে পারি, কিন্তু তারপরে উই হ্যাভ টু কিপ আওয়ার ড্রিম অ্যালাইভ। পরের পর আমাদের স্বপ্ন মনে ভেসে উঠবে, এবং সেই জন্যেই আমাদের এগিয়ে যেতে হবে। পরবর্তীকালে ড্রিমগুলো যেন ইমোশনাল ড্রিম হয়। আর এই লক্ষ্যে পৌঁছতে গেলে, এই ড্রিমগুলো অ্যাচিভ করতে গেলে তার পথে কিন্তু অনেক বাধা আসবে, অনেক চ্যালেঞ্জেস আসবে। কিন্তু আমরা যদি আমাদের চোখের সামনে আমাদের ড্রিমটাকে ক্রিস্টাল ক্লিয়ার করে নিতে পারি, তখন কোনো বাধা, কোনো চ্যালেঞ্জ আমাদের আটকাতে পারবে না, আমরা সেটা ওভারকাম করবই। কান্তি বলে, when dreams are big enough, facts don't count. নিজেদের ড্রিমটাকে ক্লিয়ার করে নিন, সেটা কিভাবে অ্যাচিভ করতে হবে সেটা বুঝে নিন। তারপর আস্তে আস্তে জানুন আপনার টিম মেম্বার্সদের ড্রিমটা কি।
আপনার টিম মেম্বার্সের ড্রিমটা যদি আপনি ভালোভাবে জেনে নেন, তাহলে কি হবে বলুন তো? তারা যদি কোনো সময় একটু ডিমোটিভেটেড ফিল করে, একটু স্বপ্নর রাস্তা থেকে দূরে চলে যায়, তখন আপনি তাদের ডেকে তাদের স্বপ্নের কথাগুলো মনে করিয়ে দিতে পারবেন, তাদের মনটাকে আবার ফিরিয়ে আনতে পারবেন তাদের বিজনেসের দিকে, দিয়ে সবাই মিলে একসঙ্গে এগোবেন। উই আর বিগ ড্রিমার্স। যখনই আমরা এই বিজনেসের কথা বলি বা কথা ভাবি, তখন আমাদের চোখের সামনে ভেসে ওঠে এই বিজনেসের ব্যাপারে একটা বিশাল ছবি, বিগ ড্রিম। তো সেই বিগ ড্রিমের দিকে তাকিয়ে আমরা প্রথম থেকেই কি করি না, হাজব্যান্ড ওয়াইফ কাজগুলোকে আমরা ছোট ছোট করে ভাগ করে নিই, যাতে আমাদের বিজনেসটা যখন বিশাল বড় আকার ধারণ করবে, আমাদের যেন কোনো রকম কিচ্ছু অসুবিধে না হয়। আর আমরা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মোটামুটি এইভাবে ভাগ করি। সাধারণভাবে হাজব্যান্ডসরাই প্ল্যান দেখায়, আর ওয়াইফরা কি করেন, প্রোডাক্টসের দায়িত্ব আর এই যে বিজনেস মেনটেনেন্সের দায়িত্বটা হাতে তুলে নেন। এই মহিলারা হচ্ছেন গ্লু অফ দিস বিজনেস, দে আর হার্ট অফ দিস বিজনেস। তারাই কিন্তু এই বিরাট টিমটা ভালোবাসা দিয়ে, ধৈর্য দিয়ে ধরে রাখেন। আর এই বিজনেসে এগোনোর জন্যে একটাই মূল মন্ত্র আছে, সবাইকে নিয়ে চলতে গেলে তারও একটাই মূল মন্ত্র, ফরগেট অ্যান্ড ফরগিভ। এইভাবে এই মানসিকতা নিয়ে আমরা যদি এগোতে পারি, তাহলে আমাদের বিজনেস কোথাও বাধা পাবে না, আমরা অনেক দূর এগিয়ে যাব। বিজনেস সম্বন্ধে আরও কিছু টিচিং দেওয়ার জন্যে আমি আমার হাজব্যান্ড, মাই ফেভারিট স্পিকার অসিতাভ দত্তকে একটু ডাকছি। Thank you. So after that, let me go straight into the 4 basics of this business. 4 basics, as you see, starts with list building. It's said that the main raw material of your business is the list. আপনার লিস্টে যত নাম থাকবে, আপনার বিজনেস তত সিকিউরড। কারণ এই লিস্ট থেকেই কিন্তু পরবর্তীকালে আপনি তাদের মিট করছেন, প্ল্যান শো করছেন, এবং আপনার টিমে তারা জয়েন করছেন অথবা করছেন না। তো যেহেতু আমাদের সাকসেসের রেশিও হচ্ছে 80-20, 80% জয়েন করেন না, 20% করেন। সো উই নিড টু হ্যাভ এ হিউজ লিস্ট। হিউজ মিনস নাথিং লেস দ্যান 200। কেন 200? 200 বলছি এই কারণে যে নর্মালি দেখা যায় আপনি যতজনকে ইনভাইট করবেন তার 50% মানে হাফ উইল টার্ন আপ টু সি দ্য প্ল্যান। তার মানে আপনার যদি 200 লোকের নাম থাকে, আপনি ইনভাইট করলে তার মধ্যে 100 লোক হয়তো শুনতে আসবেন। এবং এটা বলা হয়ে থাকে, আপনি কতজনকে ইনভাইট করবেন যদি আপনি একটা হোম প্ল্যান দেখান না, আপনার ড্রয়িং রুমে যে কজন সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে যে কজনের জন্য, ঠিক তার ডাবল। যদি 6 জনের বসার জায়গা থাকে, 12 জনকে ইনভাইট করুন, কারণ 50% আসবে। তো ব্যাপারটা এত দূরই প্রেডিক্টেবল। আপনি তাদের ইনভাইট করলেন, তারপরে তার আগে কিন্তু আরেকটা ব্যাপার আছে, কোয়ালিফাইং। 200 নাম যদি আপনার লিস্টে থাকে, আপনি ইনভাইট করলে 100 লোক আসবে। 100 লোকের মধ্যে 20% মানে 20 জন জয়েন করবেন। 20%-এর মধ্যে মোটামুটি 1/3, 6 থেকে 7 জন বিজনেসটা সিরিয়াসলি করবেন। দে আর ফিউচার লিডার্স, দে উইল বি সেলফ স্টার্টার। ইনফ্যাক্ট আপনি ওই 6-7 জনকে খুঁজে বার করবেন বলেই কিন্তু 200 লোকের লিস্ট আপনার দরকার। আর ওই 6-7 জন লোক যদি সিরিয়াসলি বিজনেসটা বিল্ড করে, ইউ আর গোয়িং ডায়মন্ড, ইউ নো দ্যাট। এখন কথা হচ্ছে যে আপনাকে ওই 6-7 জনকে খুঁজে বার করতে গিয়ে প্রায় 190-95 জনের বোঝা ঠেলতে হবে। 195 জন লোক কি 192 জন লোক উইল নট জাস্ট ডু এনিথিং। সেইটা কিন্তু আপনার সময় চলে যাবে, তাতে আপনার খাটনি যাবে, কিন্তু আপনার খাটনি পুষিয়ে যাবে যখন আপনি 6-7 জনকে পেয়ে যাবেন। তো এর জন্যই বলা হয়, যখন আপনি প্ল্যান শো করবেন এবং যদি কেউ আপনাকে বলে নো, আই এম নট গোয়িং টু জয়েন ইউ, আপনি কি বলবেন? আপনি বলবেন থ্যাংক ইউ। কারণ আমার ওই যে 190 জনের অসার, 190 জনের একটা কমলো, তাই না? আপনি বলবেন থ্যাংক ইউ। কারণ একটা জিনিস মনে করে দেখুন, আমরা কিন্তু এটা অভ্যস্ত। এইটুকু পুরো গ্লাস ভরে না, হাফ গ্লাস ডাবের জল খেতে গেলে কতখানি ছোবড়া ছাড়াতে হয় আপনাকে, বুঝতে পারছেন? একটু ছোবড়া ছাড়াতে হবে, তাতে করে হাফ গ্লাস আপনি ডাবের জল পাবেন। তো এই বিজনেসটা হচ্ছে তাই, অনেক কিছুর মধ্যে দিয়ে গিয়ে কাজের লোকগুলোকে খুঁজে নেওয়া। তো সেটা আমরা তো সর্বত্রই করছি, এমন কিছু নতুন ব্যাপার নয়।
ওই জন্য লিস্ট বিল্ডিং যখন করবেন, মাঝে মাঝে টেলিফোন ডিরেক্টরি আপনাদের হেল্প করতে পারে। হয়তো চেনা জানা লোকের নাম ফুরিয়ে গেল, আপনি টেলিফোন ডিরেক্টরি থেকে অনেক নাম পাবেন যে নামের মানুষ আপনি চেনেন কিন্তু ভুলে গিয়েছিলেন, ওইটা দেখে আপনার মনে পড়ে যাবে। আর আপনার যা কিছু মনে পড়ুক আপনি সেটা লিখে নিন। হয়তো মনে পড়লো বুড়ো, একজনের নাম বুড়ো, তার ভালো নামটা পরে পেয়ে যাবেন ঠিক। একজনের নাম মনে পড়লো পল্টু, লিখে নিন। খুকু, একটি মেয়ের নাম মনে পড়লো, পরবর্তীকালে আপনি ঠিক জেনে নেবেন তার হাজব্যান্ডের নাম কি, তার ভালো নামটা কি, সে কোথায় থাকে। যে কোনো রকম হিন্ট, যে কোনো রকম ক্লু আপনি পাচ্ছেন, তার নামটা সঙ্গে সঙ্গে লিখে নিন, সেইটুকুই লিখে নিন। আমি লিখেছিলাম, আমার মনে আছে, সেই আমরা স্কুলেতে যখন ক্লাসে একটা ছেলে প্রায় রোজই মার খেত, বিশেষ করে হিস্ট্রির ক্লাসে, সংস্কৃতের ক্লাসে মার খেত, পড়া করে আসতো না। তো আমি ওটাই লিখেছিলাম, ক্লাসে মার খেত যে ছেলেটা। পরবর্তীকালে কিন্তু তার থেকেই আমার বেশ কয়েকটা নাম আরো চলে এলো অ্যাসোসিয়েটেড। ওই জন্যে কোনো রকম ক্লু ছাড়বেন না। আর আরেকটা কথা, প্রথমেই আমরা যাদের বলি তারা হচ্ছে আমাদের চেনা জানার লিস্ট। আমাদের কিন্তু ওই চেনা জানার লিস্ট ফুরোবার আগেই স্ট্রেঞ্জার মিট করে সেই লিস্ট নামগুলো লিস্টে ভরতে হবে। কারণ যখন আপনার চেনা জানার লিস্ট খুব সহজেই ফুরিয়ে যাবে, তখন যদি আপনি নতুন লোকের সঙ্গে আলাপ করতে বেরোন তখন কিন্তু দেরি হয়ে যাবে। ওই জন্যে আপনার লিস্টের নাম যেন কখনোই 100-র নিচে না নামে। আপনি 200 দিয়ে শুরু করলেন, লোকে বলতে বলতে 100-র কাছে চলে আসছে। নাও ইটস হাই টাইম টু অ্যাড ফিউ মোর নেমস। ওই জন্য এমনকি আপনি যখন এমারাল্ড হয়ে যাবেন তখনও যেন আপনার লিস্টে 100টা নাম থাকে। কারণ নইলে কি জানেন তো, আপনার লিস্টে যত নাম থাকবে এটা কিন্তু আপনার অ্যাটিটিউড পাল্টাবে। আপনার লিস্টে যদি নাম কমে যায় আপনার অ্যাটিটিউডটা একটু শেকি হয়ে যাবে, তখন আপনার কিন্তু নতুন প্রসপেক্টের সঙ্গে ডিলিংটাও একটু ডিফারেন্ট হয়ে যাবে। আর আপনার যদি নামের লিস্টটা বড় থাকে আপনার একটা ভরসা থাকবে এবং আপনিও তখন পশ্চারটা, উইচ ইজ সো ভেরি ইম্পর্টেন্ট, পশ্চার মেনটেন করতে পারবেন। আর নইলে কিরাম যেন গলায় একটু রিকোয়েস্ট, একটু অন্যরকম সুর চলে আসে। এটা যাতে না হয় ওই জন্যে, আপনারা দাবা খেলেছেন কেউ দাবা? হ্যাঁ, ওই যারা দাবা খেলেন দেখবেন যে একটা বোড়ে সামনের দিকে, সে মহা সাহসের সঙ্গে গটমট করে রাজার দিকে, মন্ত্রীর দিকে এগিয়ে যাচ্ছে। সামান্য একটা বোড়ের অত সাহস হয় কি করে? না, পেছনে নিশ্চয়ই নৌকো টানা আছে, বুঝেছেন? পেছনে নিশ্চয়ই নৌকোর জোর আছে। তো ওই খুঁটির জোর থাকলে অনেক কিছু করা যায়। আপনার লিস্টে যত বেশি নাম থাকবে সেটা আপনার খুঁটির জোর, তখন দেখবেন আপনার হাঁটা চলা, অ্যাটিটিউড সমস্ত কিছুই পাল্টে যাবে। তো ওইটা হচ্ছে আসল কথা লিস্ট বিল্ডিং এর। তারপরে কোয়ালিফাইং ইনভাইটিং, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এই কোয়ালিফাইং কথাটার মানে হচ্ছে ইউ নিড টু নো ফ্রম বোথ দ্য সাইডস, যাকে আপনি ইনভাইট করছেন তার অ্যাট অল প্ল্যানটা, মানে এই বিজনেসটা দরকার আছে কিনা, এইটা জানা। কারণ নতুবা আপনি তার পেছনে বেকার খাটবেন কেন? যদি তার প্রয়োজন না থাকে, অনেক ক্ষেত্রে ইনভাইট করলেও সে আসতে চায় না, বা এসেও এমন মুখ করে বসে থাকে যেন জোর করে তাকে ধরে আনা হয়েছে। কোনো ইন্টারেস্টই নেয় না, কোনো প্রশ্নও করে না, তার কাছে আপনি বইও প্যাক দেবেন, নিতে চাইবে না, নিলেও বাড়িতে ফেলে রাখবে। এই সমস্ত ব্যাপারগুলো ঘটে কি না, আমরা কোয়ালিফাই করিনি ভালো করে। আর কোয়ালিফাই করার আরেকটা দিক আছে, সেটা হচ্ছে আপনি তার সঙ্গে চলতে পারবেন কিনা। তার হয়তো ব্যবসাটির খুব প্রয়োজন, কিন্তু আপনার সঙ্গে তার ঠিক বনবে না। ওই জন্য আমরা বলি, যার সঙ্গে আপনার বনছে না, হয়তো পুরনো একটা অপছন্দের ব্যাপার আছে, তাকে নেবেন না টিমে। কারণ এই বিজনেসটা তো আমরা 1-2 দিন নয়, আজীবন কাল ধরে বিল্ড করব। তো যে আমার টিমে আসছে তাকে যদি আমি বেসিক্যালি পছন্দ না করি, বা সে আমায় যদি পছন্দ না করে, তাহলে তো হাতে হাত ধরে চলা যাবে না, তাই না? তো ওই জন্য দেখে নেবেন যে সে যেন আপনার পছন্দের লোক হয়। এখানে আপনি প্রশ্ন করতে পারেন যে সে না হয় জানাশুনো লোকের মধ্যে থেকে পছন্দ অপছন্দ, স্ট্রেঞ্জারকে তো আমি চিনতামই না। ওই জন্য বলি যে স্ট্রেঞ্জারের সঙ্গে একটু আলাপ করে নিন, তার যতটা সম্ভব একটু সময় দিন, তার যতটা সম্ভব আপনি জেনে নিন। হয়তো আপনি তার বাড়িতে একটু গেলেন, সে আপনার বাড়িতে এলো, একটু সময় দিন। যদি আমরা সময় না দিয়ে তাড়াহুড়ো করি তাহলে কিন্তু আখেরে আমাদের ঠকতে হয়। দেখা যায় যে ওই লোকটির আসলে অনেক দুর্নাম আছে, খুব একটা ভালো রেপুটেশন নয়, বা অন্যান্য এই টিম নিয়ে চলা, তো দল নিয়ে চলা, খুব সাবধানে চলতে হয়, খুব সাবধানে লোক বাছাই করতে হয়। তো আমাদের অনেক সময় এরকম হয় যে কেউ একজন, মানে হয়তো অনেক দিন ধরে প্ল্যান দেখাচ্ছি, কেউ জয়েন করছে না, মানে মনটা একেবারে সে এমন হয়ে আছে, মানে গ্রীষ্মের কাঠফাটা মাটির মতো, বুঝতে পারছেন? সে হাহাকার করছে আর কি।
এবার একজন যদি জয়েন করব বলে, তাকে মাথায় রাখি না, আলমারির মাথায় রাখি না, কোথায় গিয়ে খাওয়াই, এমন অবস্থা হয় সে জয়েন করব বলে আমায় ধন্য করে দিয়েছে। এইরকম মানসিকতা হলে কিন্তু ন্যাচারালি আপনি কোয়ালিফাই করবেন না। এসেছো, হ্যাঁ বলেছো, এসো চলো, আমি ধন্য হয়ে গেলাম, কিন্তু সেইটা যেন না হয়। কারণ আপনি যদি ধৈর্য ধরে থাকেন, আপনি যদি আপনার কোয়ালিফাই করার প্যারামিটারগুলো স্ট্রিক্টলি মেনটেন করেন, তাহলে কিন্তু আপনার রিয়েল একটা কোয়ালিটি টিম তৈরি করা হবে। নতুবা হয় কি, যে সে ঢুকবে তাদের পেছনে আপনার সময় চলে যাবে, আলটিমেটলি কিছুই হবে না। তো এই জন্য কোয়ালিফাইং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর ইনভাইটিং তো আপনি তাকে আপনার বাড়িতে ইনভাইট করতে পারেন, তার বাড়িতে যেতে পারেন। কেউ কেউ বলেন যে তার বাড়িতে গিয়ে প্ল্যান শোনানোই ভালো। কেন? আপনার বাড়িতে ইনভাইট করলে যদি না আসে, তার বাড়িতে মানে আপনি যদি যান তো পালাবার রাস্তা পাবেন আর কি। তো যাই হোক, তার বাড়িতে গিয়েও করতে পারেন। হয়তো আপনি আপনার বাড়িতে ইনভাইট করেছেন, 6টা বেজে গেল, 7টা বেজে গেল, 8টা আসে আর না। তো এই কেসগুলো অ্যাভয়েড করতে গেলে আপনি তার বাড়িতে গিয়েও শো করতে পারেন প্ল্যান, অথবা কোনো কমন প্লেসে যেখানে আপনি বা উনি দুজনে মিলে গেলেন, কোনো হোটেলে বা কোনো রেস্টুরেন্টে বা ওয়ারেভার, যেখানে আমার মনে আছে আমি কার্জন পার্কে মনুমেন্টের তলায় বসে বসে চীনাবাদাম খেতে খেতে প্ল্যান শো করেছিলাম। কোনো উপায় নেই, সেটাই তার সুবিধে হয়েছিল, ওটা করেছিলাম। প্লাস আরও একটা করেছিলাম, সেটা হচ্ছে একটা ধাবাতে, এই একটা কোনো ন্যাশনাল হাইওয়ের ধারে, বহরমপুর যাওয়ার পথে ধাবাতে, সেখানে দড়ির খাটিয়ায় বসে একটা গাছের ঢাল ভেঙে ধুলোর ওপর গোল গোল এঁকে এঁকে প্ল্যান শো করেছিলাম, সেটাও মনে আছে। তো যাই হোক, প্ল্যান আপনি যেখানেই শো করুন, আলটিমেটলি প্ল্যান আপনাকে শো করতে হবে এবং আপনাকে করতে হবে, উইচ ইজ সো ভেরি ইম্পর্টেন্ট। যতক্ষণ আপনার আপলাইন বা অন্য কেউ, আজকাল প্রচুর ব্রিট ওপেন্স হচ্ছে, সেখানে নিয়ে গিয়ে আমি আমার প্রসপেক্টকে নিয়ে গেলাম, হতে পারে, কিন্তু আলটিমেটলি উনি প্ল্যান শো করলেন, দারুণ প্ল্যান শো করলেন, আপনার প্রসপেক্ট খুব ইমপ্রেসড, বেরিয়ে এলেন, এবার এসে আপনাকে প্রশ্ন করতে আরম্ভ করলেন নানা রকম। আপনি যদি প্রশ্নগুলোর উত্তর দিতে না পারেন, তাহলে কিন্তু আপনার প্রসপেক্টের ওই গোড়ার দিন থেকে আপনার উপর ধারণা খারাপ হয়ে গেল। আপনি যদি যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সময় আপলাইনকে ডাকেন, তাহলে কিন্তু প্রসপেক্ট আপনাকে চিনল না, আপলাইনকেই লিডার বলে জানবে। তো ওই জন্য আপনাকে বিজনেসটা জেনে নিতে হবে খুব ভালো করে, থরলি, এবং যত তাড়াতাড়ি হয় প্ল্যান শো করা। তবু আমরা সবসময় বলি কাউকে স্পন্সর করার পরে যে প্রথম যে কাজটি আপনি করবেন না, সেটা হচ্ছে দয়া করে প্ল্যান শো করবেন না এক্ষুনি, যতক্ষণ না আমি গ্রিন সিগন্যাল দিচ্ছি। কারণ প্রথম প্রথম হয় কি, লোকে জয়েন করার পরেই তার সামনে কতগুলো নাম ভেসে ওঠে, খুব ক্লোজ বন্ধু, স্কুলের, কলেজের বা অফিসের কলিগ বা আত্মীয় স্বজন, সঙ্গে সঙ্গে সে মহা উৎসাহে তাদের দৌড়ে গিয়ে কিছু একটা বলতে শুরু করে দেয়। সেটা তো প্ল্যান শো করতে শেখেনি, যা হোক একটা কিছু বলতে আরম্ভ করে দেয়। কিন্তু সে যখন থতমত খেয়ে কিছুই বুঝতে পারে না এবং বলে দেয় যে না, জয়েন করব না, তখন মনটা একেবারে ভেঙে যায়। তো ওই জন্য নতুন যিনি জয়েন করছেন তাকে বলবেন যে যতক্ষণ না আমি গ্রিন সিগন্যাল দিচ্ছি ততক্ষণ কিন্তু প্ল্যান শো করবেন না। এবং আপনি তাকে বেশ কয়েকটা ব্রিট ওপেন বা আপনি যেখানে প্ল্যান শো করছেন সেখানে তাকে ভালো করে প্ল্যানটা শুনতে বলুন, নোটস নিতে বলুন, টেপ করতে বলুন, তারপর নিজেকে তৈরি হতে বলুন। হয়ে প্রেফারেবলি উনি একটা প্ল্যান শো করে সেটা টেপ করে আপনাকে পাঠাবেন, অথবা আপনার সামনেই একটা প্ল্যান শো করলেন, আপনি সেটা দেখে যদি অ্যাপ্রুভ করেন, যদি একটু পাল্টে দেওয়ার হয় পাল্টে দিলেন, তখন থেকে তিনি প্ল্যান শো করবেন। তো প্ল্যান শো করতেই হবে, এবং প্ল্যান শো না, যেদিন থেকে আপনি প্ল্যান শো করবেন সেদিন থেকে কিন্তু বিজনেসটা আপনার হলো। তার আগে অবধি কিন্তু বিজনেসের ওপর পুরো গ্রিপটা আসে না, কোথায় যেন ভেতরে ভেতরে একটা আরেকটা কথা, আপনি যতক্ষণ প্ল্যান শোয়িং এর ব্যাপারে অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট, ততক্ষণ কিন্তু আপনার বিজনেস বিল্ড করতে দেরি হয়ে যাচ্ছে। কারণ আপনি হয়তো আপলাইনকে বললেন যে আমি এখানে কিছু বন্ধু বান্ধব জড়ো করে একটা মিটিং করব, কবে তোমার সময় হবে, তুমি এসে প্ল্যানটা শো করো। সে খুব বিজি, সে বললে হয়তো 15 দিন বাদে একটা রোববার, তার আগে সময় নেই। তার মানে ওই 15 দিন ধরে আপনাকে অপেক্ষা করতে হবে, এবং অতদিন অবধি আপনার বন্ধু বান্ধবের এক্সাইটমেন্ট থাকবে কিনা কে জানে, তখন হয়তো আর ডাকলেও আসবে না, বা অন্য কেউ হয়তো শুনিয়ে দিল তাকে, অনেক কিছুই ঘটতে পারে। কিন্তু আপনি যদি প্ল্যানটা দেখাতে শিখে যান, তাহলে কিন্তু আপনাকে 15 দিন অপেক্ষা করতে হবে না, তখনই আপনি মিটিংটা করতে পারেন। এবং কারণ আপনিই হচ্ছেন বক্তা, আর যদি বক্তা অন্য জায়গা থেকে আসে, ন্যাচারালি আপনাকে তার উপর ডিপেন্ড করতে হবে, দেরি হয়ে যাবে অনেক। তো এই আর প্ল্যান শো করার পরে এগেন অনেক ক্ষেত্রেই কিন্তু হয় না 48 ঘন্টার থেকে 72 ঘন্টার মধ্যে, প্রেফারেবলি 48 ঘন্টা ফলো আপ করা। এইটা কিন্তু আমরা অনেক সময় এটা খুব হালকাভাবে নিই, অনেক সময় 2-4 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 10 দিন এরকমও দেখেছি সময় পেরিয়ে যায়। যদি এতদিন চলে যায় তাহলে কিন্তু প্ল্যান শোয়িংটা ব্যর্থ হয়ে গেল, তখন আর ওই প্ল্যান শোয়িং এর কিছুই তার মনে থাকবে না, ওটা দিয়ে আর কোনো কাজই হলো না। তার মানে যিনি প্ল্যান শো করেছিলেন, আপনি বা আপনার আপলাইন, তার সময়টাও নষ্ট হলো, এবং আপনার যিনি প্রসপেক্ট যিনি এসেছিলেন তাকে আরেকবার শুনতে হবে। যদি তিনি বলেন যে আমি আরেকবার শুনতে চাই, আপনি ধরুন 48 ঘন্টার মধ্যে ফলো আপ করলেন, কিন্তু তবু উনি বলছেন যে আমি বেশ কিছু জায়গায় বুঝতে পারিনি, আরেকটা শুনলে ভালো হয়, সঙ্গে সঙ্গে আপনি ব্যবস্থা করে দিন। আপনি যদি শো করতে পারেন করে দিন। আর বেশিরভাগই দেখা যায় ওই 963
ওই জায়গাটাই একটুখানি লোকের বুঝতে দেরি হয়। আপনি ওইটাকে নিয়ে শুরু করে ফলো আপের সময় আরেকবার প্ল্যানটা শো করে দিন। সেটা কিন্তু খুব শর্টে, ওই 9C কোনখানটা তুমি বোঝনি, যেখানটা বোঝনি সেইখানটা দিয়ে শুরু করলেন, শুরু করে মোটামুটি মেন ফিচার্সগুলো আবার ছুঁয়ে দিলেন। ফলো আপের মূল উদ্দেশ্য হচ্ছে when you ask your prospect whether he needs some more information to take a decision, এই যে প্ল্যানটা শুনে আমি বিজনেসে জয়েন করব কি করব না এই সিদ্ধান্তে আসতে যদি ওনার আরো কিছু ইনফরমেশন দরকার হয় সেইটা দেওয়াই কিন্তু ফলো আপের মূল উদ্দেশ্য। আর সেকেন্ড উদ্দেশ্য হচ্ছে যে অনেক কিছু শেখার পরেও, জানার পরেও, সব ইনফরমেশন পাওয়ার পরেও অনেক প্রসপেক্টের কিন্তু ওই সিদ্ধান্তটা নিতে একটু দ্বিধা থেকে যায়। সবই বুঝলাম, না কিছু নেই, আপত্তিরও কিছু নেই, যা প্রশ্ন আপনি উত্তর দিয়ে দিয়েছেন, তবু যেন একটা কিন্তু ভাব। ওইখানে কিন্তু আপনাকে ওই ম্যাজিক লাইনটা বলতে হবে, যেটা আমরা বলে থাকি। ম্যাজিক লাইনটা হচ্ছে, দেন ইফ ইউ আর স্যাটিসফাইড, ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি কোয়েশ্চেন নাও, দেন আই ডোন্ট ফাইন্ড এনি রিজন হোয়াই ইউ শুড নট জয়েন। এই প্রশ্নটা, এই লাইনটা বলার পরেই কিন্তু সেই একটা পুশ ফিল করবেন, আচ্ছা ঠিক আছে, কোথায় ফর্মটা দাও, আমি সাইন করি। তো এইটা হচ্ছে ফলো আপের উদ্দেশ্য। আর ফলো থ্রুটা কি? ফলো থ্রুটা হচ্ছে যে আপনি অ্যাজ আপলাইন you commit yourself to become the best friend of your newly sponsored downline. You become his best friend, both of you, husband wife, তারা তাদের বেস্ট ফ্রেন্ড হয়ে যাবেন। কারণ এখন থেকে তাদের জীবনের স্বপ্ন পূরণ করার জন্য you will be dedicating some portion of your life, some portion of your time. আপনার সময় দিয়ে, আপনার হেল্প, আপনার নলেজ, আপনার এক্সপিরিয়েন্স, আপনার এক্সাইটমেন্ট, এই সমস্ত দিয়ে আপনি তাদের পাশে দাঁড়িয়ে, এবং প্রথম দিকে ভীষণভাবে দাঁড়ানো দরকার। কারণ যখন আপনার প্রসপেক্ট নতুন ঢুকেছে, দুনিয়ার নেগেটিভ সে ফেস করছে, ভেতরে বাইরে লোকেদের কাছ থেকে, মেইনলি নিজের ভেতর থেকে। এই যত নেগেটিভ তাকে কিন্তু দমিয়ে দিচ্ছে, তার মনে হচ্ছে বোধহয় আমি পারবো না। এই সময় কিন্তু আপলাইনে তার পাশে দাঁড়ানোটা ভীষণ জরুরি, যে না, তোমার ভুল ধারণা, আমি বলছি তুমি পারবে, আমি তোমার সঙ্গে আছি, তোমার কোথায় অসুবিধে হচ্ছে। প্রতিদিন কিন্তু তাকে, আপনাকে প্রথম অনেকদের কিছুদিন দেরিও, মানে অনেকদিন বাদে অবধিও করতে হয়, যে দৈনিক সে বেরোচ্ছে, প্ল্যান শো করছে, লোক মিট করছে, যা করছে, অনেক রকম নেগেটিভ, অনেক রকম রিফিউজাল, তারই মধ্যে দিয়ে তার মনের জোরটাকে জাগিয়ে রাখা, এটা হচ্ছে আপলাইনের কাজ। এরকম পরবর্তীকালে আমি শুনেছি, ইনফ্যাক্ট একবার সুবি টিনা এখানে এসেছিল, সুবির কাছে আমি, সুবি গুপ্তা, আপনারা নাম শুনেছেন, আমাদের আপলাইন। সুবি হচ্ছে তীর্থঙ্করের ডাইরেক্ট ফ্রন্টলাইন। সুবি বলেছিল যে দেখো, একটা কথা বলি, সুবি আর তীর্থঙ্কর একসঙ্গে পড়তো, বলে তীর্থঙ্কর আমার ক্লাসমেট, কিন্তু এমন একটা সময় হয়েছিল যখন আমি কিছুই করছিলাম না এবং আমার ধারণা হয়েছিল আমি পারবো না। ইট ওয়াজ অনলি তীর্থঙ্কর যে সমানে স্টেডিলি আমার পাশে দাঁড়িয়েছিল এবং বলেছিল, আই বিলিভ ইন ইউ, ইউ ক্যান ডু ইট। ওই একজন লোক জগতে আমার উপর বিশ্বাস করেছিল যখন আমি নিজেও নিজের উপর বিশ্বাস হারিয়ে বসেছিলাম। কিন্তু ওই টেনাসিটি, হি গেভ মি অল রুমস ইন দ্য ওয়ার্ল্ড টু গ্রো, অল টাইম ইন দ্য ওয়ার্ল্ড টু গ্রো। তখন কিন্তু আস্তে আস্তে ওর ওই বিশ্বাসের ছোঁয়াটা আস্তে আস্তে আমার মধ্যে ঢুকেছিল এবং আমারও দৃঢ় ধারণা হয়েছিল যে হ্যাঁ, আমিও পারি। এবং তারপরেই অ্যাকচুয়ালি এভরিথিং স্টার্টেড হ্যাপনিং, দ্য বিজনেস স্টার্টেড মুভিং। তো ওই জন্য বলছি, আপনি আপনার এই যে পজিটিভ অ্যাটিটিউড, আপনার নিঃশর্ত বন্ধু হওয়ার অফার, এই সমস্ত যদি তক্ষুনি রেজাল্ট শো নাও করে, ডোন্ট ওয়ারি, আপনি একটা ভালো জিনিসের, কল্যাণকর কোনো জিনিসের বীজ বপন করছেন আপনার ডাউনলাইনের মনে। একদিন কিন্তু তার ভেতরে এটা একটা বিরাট স্বপ্নের বিরাট গাছ হয়ে দাঁড়াবে, সেদিন কিন্তু তার অ্যাকশন শুরু হয়ে যাবে। তো হোয়াট এভার ইউ আর ডুইং, ইফ ইউ আর, মানে আপনার বিবেকের দিক থেকে যদি আপনি ক্লিয়ার থাকেন যে ইউ আর ডুইং দ্য রাইট থিং, ইট ইজ বাউন্ড টু বিয়ার গুড ফ্রুটস। আজ হোক, কাল হোক, পরশু হোক, যে কোনো দিন। আপনি লোর্না টেলার কিন্তু জানতেন না, লোর্না টেলার জানতেন না যে তার কথা শুনে বসে বসে ওইখানে লতা একটা ডিসিশন নিয়ে ফেলো যে আমি এই বিজনেসটা করব। তো এই বিজনেসেও আপনি দেখবেন যে অনেক সিলভার স্টেজে উঠে বলছে যে আমি কিছুই করতাম না, কিন্তু একদিন আমি বসেছিলাম ওইখানে, এসে একজন স্পিকার স্টেজ থেকে বললেন, শুনলাম, এমনভাবে বললেন, সঙ্গে সঙ্গে আমার চোখ খুলে গেল। তার আগে অবধি কারুর কোনো বলাতে কাজ হয়নি। ওই একজন স্পিকার, তিনি হয়তো তার আপলাইনও নন, ক্রস লাইন, অপরিচিত, হয়তো বাইরে থেকে, ইউএসএ থেকে কোনো স্পিকার এসছে। ওই জন্যেই ফাংশন অ্যাটেন্ড করলে এই উপকারগুলো হয়। কার কোন কথায় যে আপনার চোখ খুলে যাবে, ইউ নেভার নো। তো এটা হচ্ছে ফলো থ্রু। ফলো থ্রু সারা জীবন ধরে আপনি যখন বলছেন যে আমি আছি, তোমার কোনো ভয় নেই, যে কোনো রকমভাবে হেল্প করছেন, গাইড করছেন,
নানা রকম প্রবলেম হচ্ছে, নানা রকম ইগোর প্রবলেমও পরের দিকে আসতে পারে। সেগুলো কিন্তু আপনি ওই যে শ্বেতা যে কথাটা বলে গেল, ফরগিভ অ্যান্ড ফরগেট, আপনাকে ওই সমস্ত দিকে ওই নিয়ে ভাবলে চলবে না। আপনার যদি ফোকাসটা ঠিক থাকে, আপনার যদি ড্রিমটা ঠিক থাকে, তাহলে কিন্তু কেউ আপনার নিজের ভেতর থেকেও কোনো নেগেটিভ পাত্তা দেবেন না। আপনার আপলাইন, আপনার ডাউনলাইন, ক্রস লাইন, অ্যামওয়ে, ব্রিট, ওয়ার্ল্ড ওয়াইড যে যেখানে আছে সমস্তই তো মানুষ দিয়ে তৈরি। তারা যেমন অনেক পজিটিভ জিনিসও আপনাকে দেবে, কিছু কিছু নেগেটিভও চলে আসতে পারে। কিন্তু আমি নেগেটিভ দেখবো না, নেগেটিভ শুনবো না, নেগেটিভ নেব না, 100% পজিটিভ থাকবো। এইটা যদি আপনি হতে পারেন, তাহলে কিন্তু আপনাকে ঘিরে ক্রমশ একটা বিশাল অর্গানাইজেশন গড়ে উঠবে। কারণ আপনি জাস্ট, আমি সেটা ডিটেলসে পরে বলবো, আপনি জাস্ট ইউ হ্যাভ ডিসাইডেড টু বিকাম সাকসেসফুল, দ্যাট ইজ দ্য অনলি থিং ইউ হ্যাভ টু ডু। জাস্ট টেক এ ডিসিশন দ্যাট আই উইল বি সাকসেসফুল, এবং তার জন্য যা করতে হয় করব। যেটা আমরা জানি দ্য সেকেন্ড ডিসিশন, ফার্স্ট ডিসিশন হচ্ছে এই টাকা দিয়ে কিটটা নিয়ে আসা বাড়িতে, আর সেকেন্ড ডিসিশন হচ্ছে যে যা কিছু ঘটুক না কেন আমি বিজনেসটা বিল্ড করবো এবং সাকসেসফুল হব। এবং এই ধরনের মনোভাব, হোয়াট ইজ অ্যাটিটিউড? অ্যাটিটিউড বলতে এটা বোঝায় যে দ্য গেম ইজ নট ওভার টিল আই উইন। যতক্ষণ না আমি জিতছি ততক্ষণ কোনো কিছু শেষ হচ্ছে না। আই এম নট গোয়িং টু কুইট, আই এম নট গোয়িং টু স্টপ, আই উইল বি দ্য উইনার, এই মনোভাব। তো এইটা কিন্তু করে যেতেই হবে, করে যেতেই হবে। এবং এটা বলা হয় যে ওয়ান হু শোজ দ্য ম্যাক্সিমাম প্ল্যানস ইজ দ্য আলটিমেট উইনার। আপনি যদি মাসে 12 থেকে 15টা প্ল্যান শো করতে পারেন, তাহলে এক্সপেক্টেডলি আপনার টিমে কিন্তু 2 থেকে 4 জন লোক জয়েন করবে। প্রথম দিকে কম, পরের দিকে যখন আপনার কনফিডেন্সটা বেড়ে যাবে, আপনার বডি ল্যাঙ্গুয়েজ পজিটিভ হবে, আপনার অ্যাপ্রোচ এভরিথিং পজিটিভ হবে। দেখুন, ফলো আপ করার সময় ইউ হ্যাভ এ পাওয়ার, হিডেন পাওয়ার ইন ইউ, দ্য পাওয়ার অফ পজিটিভ এক্সপেকটেশন। আপনি যদি কিন্তু কে জানে, আবার যদি না বলে দেয়, এরকম যদি মনোভাব হয়, তাহলে কিন্তু নাই বলে দেবে। কিন্তু আপনার যদি এক্সপেকটেশনে জোর থাকে, আরে এ তো হবেই, তখন আপনি ফলো আপ করতে যাওয়ার সময় এমন আপনার বডি ল্যাঙ্গুয়েজ হবে, আপনার ফেশিয়াল এক্সপ্রেশন, কথাবার্তা, আপনার মডিউলেশন এমন হবে যে সে যেন হয়ে গেছে, সে যেন আপনার অলরেডি জয়েন করে ফেলেছে। এইরকম ভাবে তার সঙ্গে যদি কথা বলেন, অ্যান্ড ইউ উইল সি দ্য পাওয়ার। সত্যি করেই কিন্তু আপনার ওই অ্যাপ্রোচে অনেক ঘটনাই পজিটিভ ভাবে ঘটে, আপনি ঘটাতে পারেন। সো কিপ দিস ইন মাইন্ড অ্যান্ড হেল্প মি এগেন ওয়েলকাম অন স্টেজ টু শেয়ার অ্যানাদার পার্ট অফ আওয়ার এক্সপিরিয়েন্স, শ্বেতা। আপনারা তো 4 বেসিক্স এর কথা শুনলেন। এখন সত্যি কথা কি, সাকসেস পেতে সবাই চায়, সাকসেস দেখতেও কি ভালো লাগে। কিন্তু আমরা যখন স্টেজের ওপরে সব দেখি সাকসেসফুল লোকেরা লাইন করে চলে যাচ্ছে, তখন আমরা ভাবি আমরা কবে যাব, আমরা কবে স্টেজে উঠবো, ওদের মতন লাইনে যোগ দেব, সকলের সামনে আলো নিচ দিয়ে হেঁটে যাব। কিন্তু এই সাকসেসের পেছনে অনেক পরিশ্রমও আছে, সেটা কিন্তু আপনাকেও করতে হবে। ঠিক আলোর তলার দিকটাই যেটা অন্ধকার হয়, সাকসেসের আলোর তলার দিকটায় সেই রকম কিন্তু পরিশ্রমে ভর্তি। আপনারা সেই পরিশ্রম করতে রাজি আছেন তো? একটা কথা বলি, নতুন কিছু পেতে হলে আমাদের পুরনো অভ্যেস কিছু ছেড়ে দিয়ে নতুন কিছু কাজ করতে হয়। আমাদের ডেলি নিজেদের কিছু কিছু করে চেঞ্জ করতে হয়। আর এই যে আমরা চেঞ্জ করছি এই বিজনেসে ঢুকে, এই চেঞ্জটা কিন্তু আলটিমেটলি আমাদেরই ভালো হচ্ছে। আমরা আস্তে আস্তে এই বিজনেসে এসে আরো অনেক 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 ভালো মানুষ হয়ে উঠছি। এটার তো তুলনা আর কোথাও পাওয়া যাবে না। 8 স্টেপসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অ্যাটিটিউডের 2টো গুণ আছে এখানে, যেটা আমাদের বেসিক ক্যারেক্টারের মধ্যে পড়ে। একটা হচ্ছে টিচেবিলিটি, আর একটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। এই কথাটা আমি যতবার বলি, টিচেবিলিটি আর অ্যাকাউন্টেবিলিটি, আমার মন আনন্দে গর্বে ভরে আসে আমার লিডার্সদের কথা ভেবে। সত্যিই তারা গড গিফটেড। ভগবান আমাদের হাতে এই এত অসাধারণ লিডার্সদের যদি তুলে না দিতেন, আমরা এই বিজনেসটা করতে পারতাম না। আর সেই লিডার্সদের মেন গুণ হলো টিচেবিলিটি আর অ্যাকাউন্টেবিলিটি। সত্যি মানে আমাদের গর্বে বুক ফুলে ওঠে। আজ আমাদের লিডার্সরা যদি অ্যাকাউন্টেবল না হতো, আমাদের লিডার্সরা যদি টিচেবল না হতো, তাহলে কি আমরা এই বিজনেসটা করতে পারতাম? কখনোই না। সবাই মিলে বিজনেসটা করতে হয়।
এখন এই টিচেবিলিটি বলতে কি? টিচেবিলিটি মানে not the ability to teach, but the ability to learn with a student's mentality. কিন্তু তারপরে again to learn with the teacher's mentality. তীর্থঙ্কর আমাদের সবসময় শেখায় কি জানেন তো? শিখবে কি করে? তীর্থঙ্কর বলে learn as if you'll live forever. ঠিক ততটাই মনোযোগ সহকারে আমাদের প্রথম থেকেই শিক্ষাটা গ্রহণ করতে হবে। আর দেখুন, টিচার কাকে শেখায়? টিচার সেই শিষ্যকেই শেখায় যে শিষ্য মন দিয়ে শিখতে চায়। শিক্ষকের সমস্ত জ্ঞান তার মধ্যে ঢেলে দেয়। আর এই ব্রিজ সিস্টেম আমাদের কি শেখায়? না, ফার্স্ট লার্ন ইট, ডু ইট অ্যান্ড টিচ ইট। আমরা যদি টিচেবল না হই, আমরা দেখুন বোকার মতন অনেকটা সময় নষ্ট করে ফেলবো। শিখতেই আমাদের দেরি হয়ে যাবে, তারপরে বাকি দুটো করতে তো আরো সময় লাগবে। তারপরে আছে বুকস, টেপস, ফাংশনস। এখন বিজনেসটা ভালো করে করতে গেলে আমাদের ব্রিট রেকমেন্ডেড পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড বইগুলো খুব ভালোভাবে পড়তে হবে। বই আমাদের কি করে? এই বইগুলো আমরা কেন পড়বো? হয়তো অনেকের মনে প্রশ্ন আসছে। কিন্তু এই বইগুলো পড়লে আমাদের ইন্টারনাল ডেভেলপমেন্ট হয়, আর এই ইন্টারনাল ডেভেলপমেন্ট হলে আমাদের আস্তে আস্তে কি হয় না, এক্সটার্নাল ডেভেলপমেন্ট হয়, আর সেই সঙ্গে আমাদের হাই সেলফ ইমেজ গড়ে ওঠে, যেটা কিন্তু আমাদের এই বিজনেসে ভীষণ দরকার। আপনারা যত বিজনেসটা করবেন, যত ইনভলভ হবেন, ততই বুঝতে পারবেন যে হাই সেলফ ইমেজ এই বিজনেসে কতটা সাহায্য করে। এখন দেখুন, আমরা সারা দিন ধরে কত নেগেটিভ ইনপুট আমাদের ব্রেনে হয়। সকাল থেকে কাগজ যদি খোলেন, তাহলে বিভিন্ন রকম নেগেটিভ খবর পাচ্ছেন। সকালবেলায় রাস্তায় বেরোচ্ছেন কাজে, রাস্তায় ভিড়, জ্যাম, সময়ে পৌঁছতে পারছেন না, অন্যর কাছে কথা রাখতে পারছেন না, মনে কত অশান্তি। আর এই অশান্তি কি করছে? আপনার মাথায় টেনশন ঢোকাচ্ছে, আপনার মনটাকে আরো নেগেটিভ করে দিচ্ছে। তাই যখনই সময় পাবেন আপনারা কিন্তু এই পিএমএ বুকসগুলো পড়বেন। আর যদি সারা দিনে পড়বার সময় না পান, তাহলে অন্তত রাত্রে যখন শুতে যাচ্ছেন তখন আধ ঘন্টা নিশ্চয়ই পড়বেন। আর যদি স্বামী স্ত্রী দুজনে মিলে এই বই পড়তে পারেন, তার এফেক্ট কিন্তু আরো ভালো হয়। আর রাত্রে কেন পড়তে বলছি জানেন? এই যে সারাদিন নেগেটিভগুলো আমাদের ভেতরে ঢুকে গেল, আমাদের মনটাকে ভীষণ ডাউন করে দিল। আমরা যখন ভালো ভালো বইগুলো রাত্রির বেলায় পড়ব, তখন আমরা খুব নিশ্চিন্তে ভালোভাবে ঘুমোতে পারবো। আর পরের দিন সকালবেলায় উঠবো ফ্রেশ মনে পজিটিভ এনার্জি নিয়ে আমাদের ঘুম ভাঙবে। আর যে কোনো কাজ আমরা ভালোভাবে, ভালো মনে, ফ্রেশ এনার্জিতে করলে সেই কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খুব আনন্দের সঙ্গে খুব ভালোভাবে হয়ে যায়। সেই জন্য বই আমাদের পড়তেই হবে। আর আমাদের মতন হয়তো কিছু হাউসওয়াইফ আছেন যাদের রিডিং হ্যাবিটটা অলরেডি চলেই গেছে, তাতে কিচ্ছু যায় আসে না। অভ্যেস করুন, আস্তে আস্তে অভ্যেস করুন। দেখবেন বই পড়ার অভ্যেস করতে করতে আপনার অজান্তেই কখন বই পড়াটাই আপনার অভ্যেস হয়ে গেছে, তখন বই ছাড়া আর থাকতে পারবেন না। আর কারো যদি ল্যাঙ্গুয়েজ প্রবলেম থাকে, যে ওই বইগুলো তো ইংরেজিতে লেখা, আমি তো ঠিক বুঝতে পারি না, তাতেও কোনো চিন্তা নেই। আমরা সবাই দেখেছি অরুণা তিলকাকে, কিছুদিন আগেই এসছিলেন, তাদের কাছ থেকে শিখুন। তারা এক বর্ণ ইংরেজি না জেনেও শুধু ডিকশনারি কনসাল্ট করে ইংরেজি শিখে বিজনেসটাকে বিল্ড করে কোথায় উঠে গেছেন। আর যদি তারা পারেন, আমরা পারবো না? নিশ্চয়ই পারবো। জাস্ট মনে বিশ্বাস রাখুন আর এগিয়ে চলুন। টিপস, উই হ্যাভ টু লিসেন টু ব্রিট টিপস। জগতের বিভিন্ন সাকসেসফুল লোকের এক্সপিরিয়েন্সের কথা আমরা ঘরে বসে শুনতে পাই, জানতে পারি। আর এই টিপসগুলো কি করে জানেন? আমাদের মনের মধ্যে অনেক কনফিউশন আছে, আমাদের মনে অনেক প্রশ্ন আসে, অনেক দ্বন্দ্ব আসে, সেইগুলো ক্লিয়ার করে তার উত্তরগুলো আমাদের দিয়ে দেয়।
আর আমরা হয়তো অনেক সময় কোনো চ্যালেঞ্জেস ফেস করে একটু ডিপ্রেসড হয়ে পড়ি, কিন্তু আমাদের ধরনের সেই এক্সপিরিয়েন্স যদি কোনো ডায়মন্ডের মুখে ক্যাসেটের মধ্যে দিয়ে শুনি, তখন আমাদের মনটা আবার সাহস পাবে, ভাববে এ যদি এই রকম এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে, এই রকম আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে গিয়ে ডায়মন্ড হতে পারে, তাহলে আমিও তো একদিন নিশ্চয়ই পারবো। আর এই ক্যাসেটগুলো আমাদের কাছে ডাক্তারের প্রেসক্রিপশনের মতন কাজ করে। কিরম জানেন, আপনার টিমে হয়তো কিছু আনটিচেবল লোকজন আছেন, তার হাতে তুলে দিন কুলীন দেশাইয়ের ক্যাসেট, যিনি ওয়ার্ল্ড সিটি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তিনি বলছেন, তিনি স্বীকার করছেন, আমি প্রথমে ব্রিট সিস্টেম মানিনি, আমি শুরু করেছিলাম আমার নিজের দেশাই সিস্টেম, কিন্তু রেজাল্ট কি হলো? রেজাল্ট হলো শুধুই ফেলিওর ফেলিওর ফেলিওর। শেষে আমি কান্তির কাছে ফিরে এলাম, ফিরে এসে সারেন্ডার করলাম, বললাম আমাকে ব্রিট সিস্টেম শেখাও, আমি বিজনেসটা বিল্ড করতে চাই। আপনার যদি কোনো ডাক্তার থাকেন, দাম্ভিক ডাক্তার, বিজনেসটা ঠিক মতন করতে চাইছেন না, তার হাতে তুলে দিন হ্যাল নিউবলের ক্যাসেট। যদি কোনো ডিস্ট্রিবিউটার থাকেন যার সেলফ ইমেজ ভীষণ কম, তার হাতে তুলে দিন ল্যারি উইন্টার্সের ক্যাসেট। আপনার এই কাজগুলো এই যে বড় বড় সাকসেসফুল ডায়মন্ডসরা করে দিচ্ছে অনেক সহজ করে টেপের মাধ্যমে, তাদের গলার মাধ্যমে। আর এই আমাদের এই বিজনেস এতই প্রেডিক্টেবল যে কোন টিমে কিরকম টুল ফ্লো হচ্ছে সেটা দেখে কিন্তু বলে দেয়া যায় সেই গ্রুপের পিভি মুভমেন্ট কত। এই বিজনেস অসম্ভব প্রেডিক্টেবল। আর এই বিজনেস করতে গেলে টুলস ফ্লো ভীষণ দরকার। টুলস ফ্লো ছাড়া আর চলবে না। আমরা যত তাড়াতাড়ি এগোতে পারবো একমাত্র ব্রিট টুলসের হাত ধরে। আজও যারা ল্যাম্পলাইটারের সাবস্ক্রিপশন করেননি অথবা স্ট্যান্ডিং অর্ডারের জন্য নাম লেখাননি, তাদের আমি বলবো কাল সকালেই ব্রিট অফিসে গিয়ে আপনাদের নিজেদের নামটা লিখিয়ে দিন, আপনাদের ভীষণ উপকার হবে। আর এই যে ব্রিট রেকমেন্ডেড বুকস, টেপস, এগুলো কিন্তু পাওয়া যায় ওই ব্রিট অফিসেই। মাঝে মাঝে ব্রিট অফিসে গিয়ে দেখে আসুন কি কি বই এসছে, কি কি ক্যাসেট এসছে, তার লিস্টটাও আপনারা পেয়ে যাবেন। তখন ইচ্ছে মতো আপনারা ক্যাসেট কিনে নিন। ফাংশন, কিন্তু ব্রিট ফাংশন ভীষণ ইম্পর্টেন্ট। অনেকের মতে সব থেকে ইম্পর্টেন্ট হলো ফাংশন। কেন জানেন তো? চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন অসংখ্য সাকসেসফুল লোকের ভিড়। যে কথা কানে শুনে বিশ্বাস হয় না, সেই কথা যখন আমরা চোখের সামনে দেখি তখন আমাদের তো বিশ্বাস না করে কোনো উপায় নেই। ফাংশনস ভীষণভাবে আমাদের এই বিজনেসের প্রতি বিশ্বাস নিয়ে আসে মনে। আর অনেক ডায়মন্ডসের কথা জানি, তাদের কিন্তু কোনো না কোনো বড় ফাংশনে গিয়ে জীবনের মোড়টা একদম ঘুরে গেছে। তারা সেই ফাংশন দেখে ডিসিশন নিয়েছিলেন তারা করবেন, কেউ হয়তো ছেড়েই দেবেন ভেবেছিলেন, কিন্তু কোনো ফাংশনে গিয়ে তার মনের পরিবর্তন হয়েছে। তারপরে আস্তে আস্তে বিজনেসটা বিল্ড করতে করতে তারা ডায়মন্ড লেভেলে পৌঁছে গেছেন। আর একই কথা আমরা হয়তো সব মিটিংয়েই শুনে যাচ্ছি, আমাদের মনে দাগ কাটে না অনেক সময়, কিন্তু এই ফাংশনে গেলে হয়তো কোনো এই ফাংশনে গেলে হয়তো কোনো সাকসেসফুল লোকের মুখে সেই কথাটাই শুনে আমাদের হঠাৎ মনের কিরম পরিবর্তন হয়। আর কি হয়, মনের সমস্ত ডাউটস এক মুহূর্তে দূর হয়ে যায়। ঠাকুরের সেই গল্পটা মনে পড়ে, 1000 বছরের অন্ধকার ঘরকে আলোকিত করতে কিন্তু 1000 বছর সময় লাগে না, একটা দেশলাই কাটে জ্বাললেই হয়। অ্যাকাউন্টেবিলিটি, saying what you are doing and doing what you are saying. আমাদের প্রত্যেকের প্রতি অ্যাকাউন্টেবল হতে হবে। আমাদের আপলাইন, আমাদের টিমমেটস, আমাদের ক্রস লাইন, আমাদের ব্রিজ সিস্টেম, প্রত্যেকের প্রতি আমাদের অ্যাকাউন্টেবল থাকতে হবে। কারণ ইফ উই আর নট অ্যাকাউন্টেবল উই ক্যান নেভার বিল্ড আওয়ার টিম। এরপরে আসছে 100% প্রোডাক্ট ইউজ, রিটেলিং অর সেলিং।
আর এসটিপি। একটু আগেই বলছিলাম না, আমাদের বিজনেসের আরেকটা দিক আছে। অ্যামওয়ে আমাদের ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্টস দেয়, তো সেই প্রোডাক্টসগুলো আমরা কি করি, আমরা নিজেদের কোম্পানির প্রোডাক্ট, আমাদের নিজেদের বিজনেসের প্রোডাক্ট, আমাদের প্রোডাক্টের প্রতি 100% লয়াল হতেই হবে। 100% মিনস 100%, 99% লয়ালটি মিনস 100% ডিসলয়ালটি। আমাদের নিজেদের প্রোডাক্ট ইউজ করতে হবে, প্রোডাক্ট ট্রেনিং নিতে হবে, তার কস্ট পার ইউজ জেনে নিতে হবে, শিখতে হবে কি করে ডেমো দেখাতে হয়। আর অনেক সময় আমাদের সেল করতে হয় প্রোডাক্টস। এখন সেল করব কি করে, অন্য লোককে বলবো কি করে, যদি আমি আমার নিজের প্রোডাক্ট ইউজ না করি? সে তো আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখেই ধরে ফেলবে যে আমি আমার নিজের প্রোডাক্ট ইউজ করি কিনা, আমার নিজের প্রোডাক্টের প্রতি আমার বিশ্বাস আছে কিনা। আর আমি যদি নিজে ব্যবহার না করি, আমার প্রোডাক্ট সম্বন্ধে আমার যদি ধারণা না থাকে, তাহলে আমি অন্যকেই বা শেখাবো কি করে? আর অন্যকে যদি শেখাতে না পারি, তাহলে এই যে 10 to 15 কাস্টমার্স বেস আমাদের করে নিতে হবে, যারা নাকি রেগুলার আমাদের প্রোডাক্টসগুলো নিয়ে যাবে, সেটাই বা তৈরি করব কি করে? তাই আমাদের নিজেদের প্রোডাক্ট সম্বন্ধে জানতে হবে, খুব থরলি জানতে হবে। আর কি করতে হবে? নিজেকে ব্যবহার করতে হবে। দেখুন, আপনি প্রোডাক্টের দিকে যখন তাকাচ্ছেন, তখন আপনার মনে পড়ে যাবে আমাদের বলা হয়েছিল প্রথম দিন 50 PV ইজ আওয়ার মিনিমাম কমিটমেন্ট। তো সেই 50 PV নিয়ে আমরা কি করি না, আমরা কিছুটা নিজেরা ইউজ করি আর কিছুটা সেল করে দিই, আবার পরের মাসের কমিটমেন্টটা আমরা রাখি। তো এই 50 PV করতে গেলেও তো আমাদের সেল করতে হবে। যদি এখানে কারোর মনে হয় যে সেল করতে ভালো লাগে না, তাহলেও কিন্তু আমাদের চেঞ্জ করতেই হবে, নিজেদের চেঞ্জ করতে হবে, সেলিংটা আমাদের ভালো লাগাতেই হবে। আর একটা কথা মনে বিশ্বাস রাখুন, আমাদের প্রোডাক্ট এতই ভালো, এতই কোয়ালিটি প্রোডাক্ট, যে আমরা যখন কাস্টমারকে আমাদের প্রোডাক্টগুলো শেয়ার করি, তখন আমরা কিন্তু ভীষণ গর্বিত বোধ করি। আরেকটা কথা জেনে রাখুন, আমরা জাস্ট দ্বিধা করি কত অবধি না, ওই চৌকাটটুকু পেরোতে। আমরা যদি চৌকাটটুকু পেরিয়ে আমাদের প্রোডাক্টটা নিয়ে কাউকে অফার করি বা অ্যাপ্রোচ করি বা তাকে এডুকেট করি, তাহলে আমাদের প্রোডাক্ট কিন্তু কথা বলে। তাই সেলিং বা শেয়ারিং এটা কিন্তু কোনো প্রবলেমই আমাদের বিজনেসে নয়। আর আমরা যদি সেই সঙ্গে একটা ডেমো কিট করে নিই, সেটা যদি কাস্টমারদের দেখায়, তাহলে কিন্তু অনেক বেশি সুবিধে হবে আমাদের। ডেমো কিট এই জন্য করতে বলছি যে আমরা যখন প্রোডাক্টের কথাটা বলছি, তখন কিন্তু কাস্টমারের ইন্টারেস্টটা বুঝে তাকে কোন প্রোডাক্ট দিয়ে অ্যাপ্রোচ করব সেটা একটু ভেবে নিয়ে বলছি। তাকে প্রোডাক্টটা দেখাচ্ছি আর কি করছি, তার ডেমোটা দিয়ে দিচ্ছি। সে তখন প্রোডাক্টটার সম্বন্ধে থরলি বুঝতে পারছে, আর তাকে বুঝিয়ে দিচ্ছি ছোটখাটো ব্যাপার দিয়ে কস্ট পার ইউজের কথাটা, যেটা অনেকের কাছেই হয়তো খুব ডেলিকেট পয়েন্ট। আপনি মনে করে দেখুন, আপনি যখন প্রোডাক্টের দিকে তাকাচ্ছেন, তখন আপনার মধ্যে দুটো মেন্টালিটি কাজ করছে। আমরা যদি জাস্ট কনজিউমার মেন্টালিটিতে প্রোডাক্টের দিকে তাকাই, আমাদের হয়তো প্রপার নলেজ নেই প্রোডাক্টের ওপর, তাহলে হয়তো অনেকের মুখ থেকে বেরিয়ে আসবে প্রোডাক্টস আর এক্সপেন্সিভ, ভেরি এক্সপেন্সিভ। কিন্তু আপনি যদি বিজনেসম্যানস মেন্টালিটি নিয়ে তাকান, তখন আপনি কি বলবেন? আপনি কি ভাবতে পারেন কোনো একটা এক্স ব্র্যান্ড কোম্পানির টুথপেস্টের মালিক, সে তার নিজের কোম্পানির মাজনে দাঁত না বেজে আপনার মাজনে মাজছে? ভেবে দেখুন তো আপনি কি করবেন। আরো একটা কথা ভেবে দেখুন, আজকে আপনি যদি আপনার নিজের কোম্পানির প্রোডাক্ট ইউজ না করেন, তাহলে অন্য লোকে কি ভাবছে। আরো একটা কথা ভেবে দেখুন, অন্যর মাজন বা অন্য কোম্পানির মাজন আপনাকে কি ফিনান্সিয়াল ফ্রিডম দেবে? কিন্তু আমি 100% শিওর যে মাই গ্লিস্টার উইল গিভ মি মাই ফিনান্সিয়াল ফ্রিডম।
এসটিপিটা আগেই আমার হাজবেন্ড কভার করে গেছেন। তাও বলি, আমাদের সাধারণভাবে হাজবেন্ডসরাই এসটিপিটা করেন, কিন্তু আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য তাদের সাপোর্ট করা, সম্পূর্ণভাবে সাপোর্ট করা। তাদের ড্রেসগুলো ঠিক আছে কিনা দেখা, তাদের এসটিপি করতে যাওয়ার সময় কাগজপত্রগুলো ঠিক আছে কিনা দেখা, আর একটা বিরাট দায়িত্ব তাদের মুডটা ভালো রাখা। এসটিপি যখন করতে যায় কেউ, হয়তো অনেকেই 960 প্ল্যানটা খুব ভালো করে বোঝে না, কিন্তু তারা কি দেখে না, এক্সাইটমেন্ট লেভেলটা দেখে। সেই জন্যে হাজব্যান্ডসের মুড কিন্তু এসটিপি করতে যাওয়ার সময় ভীষণভাবে ভালো রাখতে হবে। দেখুন, আরেকটা কি, আমাদের হাজব্যান্ডসরা যখন যাচ্ছেন বা ছেলেরা যখন যাচ্ছে এসটিপি করতে, তখন তারা ফিল্ডে গিয়ে কত জায়গায় কত নেগেটিভ শুনছে, কত না শুনছে, সে কথাটা একবার ভেবে দেখবেন। তারা বাড়িতে ফেরার পর কখনো তাদের ক্রিটিসাইজ করবেন না, কম্পেয়ার করবেন না, কমপ্লেন করবেন না, কন্ডেম করবেন না। অনেকে বলেন, কি হলো, এটাও হলো না, আগেরটাই তো কেউই জয়েন করলো না, তাহলে তুমি কি প্ল্যান দেখাচ্ছ, পরের পর প্ল্যান দেখিয়েই যাচ্ছ, কেউ জয়েন করছে না। ওই তো অমুকের, ওর হাজবেন্ড দেখো পরপর দেখাচ্ছে আর জয়েন করছে, দেখাচ্ছে আর জয়েন করছে। না, কখনো বলবেন না। প্রত্যেকের নিজের স্পিড আছে, তার নিজের বিজনেস, তাকে আস্তে আস্তে করতে দিন। মানে প্রত্যেকটা জিনিসই হবে ইন গডস টাইম, ইন গডস ওয়ে। কখনো তাদের ডাউন করবেন না। রাজস্থানে আগেকার দিনে অনেক সময় সৈন্যরা যুদ্ধ করত ফোর্টের ভেতরে থেকে, তো সারাদিন ফোর্টের ভেতরে থেকে যুদ্ধ করত। দিনান্তে যখন যুদ্ধটা ওভার হতো, তখন তাদের স্ত্রীরা আসতো তাদের ক্ষতস্থানে মলম লাগিয়ে দেওয়ার জন্যে, তাদের আস্তে আস্তে সুস্থ করে তোলার জন্যে, কারণ পরের দিন তো আবার যুদ্ধ করতে হবে। তখন যেন তাদের হাজব্যান্ডরা সুস্থ হয়ে উঠে যুদ্ধ করে। তো এই বিজনেসে কিন্তু আমাদেরও রোলটা অনেকটাই এই রকম, যে আমাদের হাজব্যান্ডসরা যখন বাইরের জগতে নেগেটিভ পেয়ে আসে, তখন তার উপরে আরো নেগেটিভ না ঢেলে তাদের সেই নেগেটিভের জায়গাগুলো মুছিয়ে দিয়ে পজিটিভিটিতে ভরিয়ে দিতে হবে। আর কি করতে হবে, তাদের মনে আনন্দ এনে, তাদের এক্সাইটমেন্ট লেভেল হাই করে তাদের আবার পরের দিন প্ল্যান শোয়িং এ পাঠাতে হবে, তবেই আমাদের বিজনেস খুব ভালোভাবে এগোবে। দেখুন, হাজব্যান্ডসদের হাত থেকে আমাদের কিন্তু আস্তে আস্তে অনেক দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিতে হবে। কেন জানেন তো, আমাদেরই নিজেদের স্বার্থে। একটা কথা কখনো ভুলবেন না, হাজব্যান্ডসরাই হচ্ছেন মেন পিলার আমাদের বিজনেসের। আজ বাচ্চারা কিন্তু বোঝে না যে বাবা তাদের জন্যেই, তাদের ভবিষ্যৎ রক্ষার জন্যে, তাদের বর্তমান সিকিউর করার জন্যে সারা দিন বাইরে কি অসম্ভব পরিশ্রম করে বেড়াচ্ছেন। তারা দেখেন যে বাবা সময় দিতে পারছে না, বাবা আসতে পারছে না। আমাদের শোনা হেমিগালার একটা গল্প মনে পড়ে গেল, একটা বাচ্চার গল্প। সেই বাচ্চাটা চায় প্রত্যেক দিন তার বাবার সঙ্গে খেলা করতে, কিন্তু কোনো দিনই সেই সুযোগ ঘটে না। মনে মনে তার ক্ষোভ উপস্থিত হয়। সে যখন প্রায় ঘুমিয়ে পড়ে, অনেক রাত্রে তার বাবা আসে বাড়িতে, আর মায়ের সঙ্গে কি যেন সব আলোচনা করে যে এই আওয়ারলি রেটে চলছে না, কি করে যে চালাবো, কি করব বুঝতে পারছি না। তো বাচ্চাটা কিন্তু কিছুই বোঝে না, কিন্তু তার মাথায় আওয়ারলি রেট, আওয়ারলি রেট, আওয়ারলি রেটটা ঢুকে গেল। একদিন বাবা সারাদিন পরে ফিরেছেন, তো বাচ্চাটা জিজ্ঞেস করলো, বাবা তোমার আওয়ারলি রেট কত গো? তো বাবা তো অবাক হয়ে গেছে, এইটুকু ছেলে আবার এসব কি বলছে। বাবা কিছু বলেনি, একটু বিরক্ত হয়ে গেল। তারপরে আবার কিছুক্ষণ পরে জিজ্ঞেস করে, ও বাবা, বাবা বলো না তোমার আওয়ারলি রেট কত, কত তোমার আওয়ারলি রেট? বাবা অত্যন্ত বিরক্ত হয়ে বলল, $40। কেন, তোমার কিসের দরকার? ছেলেটা কিচ্ছু বলল না, চলে গেল। বললো, এইটুকু ছেলে এই সব কথা মাথায় আসছে, আওয়ারলি রেট। বাবা ঠিক ব্যাপারটা বুঝতে পারল না। কিছুক্ষণ পরে আবার ফিরে এসছে ছেলেটা, বলছে, বাবা বাবা আমায় তুমি $20 দেবে, $20 দেবে?
বাবা তখন ভীষণ রেগে আছে, দিয়ে বললো না না কিচ্ছু দেব না, তুমি এইটুকুনি ছেলে, তোমার মাথায় এইসব টাকা পয়সার চিন্তা, এইসব আর্লি রেট, এইসব কি বলছো? ছেলেটা কিচ্ছু বললো না। ডলারটা না পেয়ে সে শুতে চলে গেল, কাঁদতে কাঁদতে সেই রাত্রে ঘুমিয়ে পড়লো। তার বাবারও মনটা খারাপ হয়ে গেল যে সারাদিন পরে বাড়ি ফিরলাম, ছেলেটার সঙ্গে দেখা হলো আর তাকে কাঁদিয়ে শুতে পাঠিয়ে দিলাম। তো পরের দিন কি হলো, মনটা নরম হলো। পরের দিন ডেকে সকালবেলায় তাকে হাতে $20 দিয়েছে। তো $20 নিয়ে ছেলেটা খুব খুশি, তাড়াতাড়ি চলে গেল, ঘরের থেকে কি সব করে এলো। করে এসে বাবা যখন অফিসে বেরিয়ে যাবে তখন সে দরজাটা আটকে দাঁড়িয়েছে, ছোট্ট হাত দুটো এগিয়ে দিয়ে বলল, বাবা এই নাও তোমার $20। তো বাবা অবাক হয়ে তাকালো, বলল, আর এই যে আমার জন্মদিনে জমানো আরো $20, সেইটা দিয়ে এই দুটো মিলিয়ে $40 হলো। তুমি তোমার কাজের সময় থেকে 1 ঘন্টা আমায় দেবে খেলবার জন্য? তো আজকে হেমিগালার এই গল্পটা শোনার পর আপনারা বাড়ি যান, আপনারা চিন্তা করুন, আপনারা কি চান ফ্রি মুডে কোয়ালিটি টাইম আপনার ফ্যামিলির সঙ্গে কাটাতে, আপনার বাচ্চার সঙ্গে কাটাতে? চিন্তা করুন, ভালো করে চিন্তা করুন, কিন্তু সেটা কবে থেকে? ডিসিশন ইজ ইয়ার্স। থ্যাংক ইউ, নাইস টকিং টু ইউ। রাইট, ওকে। আচ্ছা বলুন তো, আপনি যদি কোথাও একই সঙ্গে সৎ, আদর্শবান, এক্সাইটেড, নলেজেবল এবং বুদ্ধিমান একই লোকের মধ্যে পেতে চান, গিয়ে কার সঙ্গে দেখা করবেন? আবার বলি, সৎ, বুদ্ধিমান, নলেজেবল, এক্সাইটেড, আপরাইট, অলওয়েজ ফ্রেন্ডলি, হেল্পফুল, এরকম একজন লোক পেতে গেলে কোথায় গিয়ে দেখা করবেন? আপনার যে কোনো ডাইনের লোকের সঙ্গে দেখা করুন বা বাঁয়ের লোকের সঙ্গে দেখা করুন, এই হলের মধ্যে যে কোনো লোকের সঙ্গে দেখা করুন, ইউ উইল ফাইন্ড অল দিস কোয়ালিটিস ইন এনি ওয়ান অফ দেম। এই গুণগুলো একসঙ্গে সারা পৃথিবীতে একমাত্র অ্যামওয়ে ডিস্ট্রিবিউটরের মধ্যে পাওয়া যায়। ওই জন্য বলছি যে এই বিজনেসটাই যদি সাকসেসফুল হতে হয়, কিছু কিছু জিনিস আপনার মধ্যে অটোমেটিক্যালি চলে আসবে ইফ ইউ অনলি জাস্ট প্লাগ ইন উইথ দিস সিস্টেম। এই বিজনেসটা কিন্তু বুদ্ধিমানের বিজনেস। বুদ্ধিমান বলতে কিন্তু আমি ক্লেভার বা শ্রুড বা বাংলায় যাকে বলে অত্যন্ত ধূর্ত বা ঝানু সেই অর্থে বলছি না। আমি বলছি কিন্তু ইন্টেলিজেন্ট, আ পার্সন উইথ কমন সেন্স, সেই অর্থে। কমন সেন্স থাকলে তবে এই বিজনেসটা করা যায়। ওই জন্যেই মাত্র 20% লোক করে। বাকিদের সম্বন্ধে আমি কিছু বলতে চাইছি না, কিন্তু এই বিজনেসে ইউ হ্যাভ অলরেডি প্রুভড you have intelligence above average. That's why you are here. কারণ যখন আপনি প্ল্যানটা শুনেছিলেন, আপনার সঙ্গে আরো অনেকে শুনেছিলেন, 80% of them আজকে এই হলে নেই, because they decided to do something else, because they thought they are doing something better than this. আপনারা কিন্তু অন্যরকম সিদ্ধান্ত নিয়েছিলেন, অন্যরকম ভাবনা চিন্তা করেছিলেন, তাই জন্যে আপনারা এইখানে। So you have already proved that you are intelligent. এবার বাকি কাজগুলো যদি একটু বুদ্ধির সঙ্গে করা যায়, তাহলেই কিন্তু এই বিজনেসের সাকসেস কেউ রুখতে পারবে না। সেটা কি? 1 নম্বর হচ্ছে ইউ হ্যাভ চোজেন দ্য রাইট ভেহিকল, তাই না? আমরা সেই ভেহিকলের গল্প শুনেছি যে আপনি যেখানে যেতে চান সেখানে কিন্তু সব ভেহিকল আপনাকে নিয়ে যেতে পারবে না। আপনি জীবনে যেখানে যেতে চান, আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারবে না, কিন্তু যে কোনো ফাইন্যান্সিয়াল ভেহিকল পারবে না। So you have already chosen the right vehicle, financial vehicle, which will reach you to the destination. The vehicle-টা ঠিক হলো, এবার সেটা তো চালাতে শিখতে হবে। আপনি সেখানে ফুয়েল দিচ্ছেন, ফুয়েলটা কি? লিস্ট অফ নেমস, যেটা আমি আগে বলেছি। যত আপনার নামের লিস্ট আছে, যত লোকের সঙ্গে আপনি নতুন করে আলাপ করছেন, সেইগুলো হচ্ছে আপনার ফুয়েল। সেইখান থেকেই কিন্তু আপনার চলবার রসদটা আসছে, এক্সাইটমেন্টটা আসছে, পিভি আসছে, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু হ্যাভ ইন দিস বিজনেস, ওইখান থেকে আসবে, জেনারেটেড হবে। আর আপনাকে অ্যাটিটিউডটা ঠিক করতে হবে। অ্যাটিটিউডটা যদি আপনি ঠিক না করেন, আপনি যত ভালোই গাড়িটা চালাতে শিখুন না কেন, আপনি কিন্তু, ধরুন অ্যাটিটিউড কি জানেন? অ্যাটিটিউড হচ্ছে গিয়ারটার মতো। আপনি দারুণ গাড়ি চালান, কিন্তু আপনি যদি ব্যাক গিয়ারে চালান কি হবে?
আপনি ঠিক প্রপারলি যদি আপনার অ্যাটিটিউড হয় তবেই কিন্তু আপনি রাইট গিয়ারটা দেবেন এবং ঠিকভাবে গাড়ি চলবে। আর আপনার অ্যাটিটিউড ঠিক করে দেবে আপনি অ্যাক্সেলারেটর, ব্রেক ইত্যাদিগুলো কিভাবে ইউজ করবেন। যেখানে ব্রেক দেওয়ার সেখানে ব্রেক দেবেন, যেখানে অ্যাক্সেলারেট করার করবেন, এই সমস্ত কিন্তু আপনার অ্যাটিটিউড থেকে গাইডেড হবে। তো সেইখানে আমি জাস্ট শুরুর থেকে চটপট কতগুলো পয়েন্ট বলতে চাই, সেটা হচ্ছে জাস্ট ফাইন্ড আউট দ্য মোস্ট ইমোশনাল ড্রিম ফ্রম উইদিন ইউর সেলফ। আপনি যদি বলেন আপনার কোনো ড্রিম নেই, আমি মানছি না, কারণ দ্যাট ইজ দ্য অনলি ওয়ার্ড দ্যাট ডিফারেন্সিয়েটস ম্যান ফ্রম আদার ক্রিচার্স। অন্য কোনো প্রাণীর স্বপ্ন হয় না, একমাত্র মানুষেরই হয়। কাজে আপনার স্বপ্ন আছে এবং দিয়ে পাঠিয়েছেন বলেই ভগবান আপনাকে মানুষ করে জন্ম দিয়েছেন, আমাদের সবাইকে। আপনি যদি বলেন আমার স্বপ্ন নেই, কথাটা ভুল। আপনি হয়তো ইউ আর নট অ্যাওয়্যার অফ ইট। এইটা আমি অ্যাকসেপ্ট করতে পারি যে হ্যাঁ ভাই আমার স্বপ্ন আছে, কি সব স্বপ্ন টপ্ন আমি ভেবে দেখার সময় পাইনি। এইবার একটু ভেবে দেখার সময় করে নিন, ভেবে দেখুন। এবং আমার স্বপ্ন প্রচুর টাকা কামাবো, এই ধরনের বোকা বোকা স্বপ্ন নয়। আপনি সেই টাকাটা দিয়ে কি করবেন, আমি সেইটা জানতে চাইছি। আরেকটু প্রোব করুন ভেতরে। টাকা পয়সা কে না চায়, সকলেই চায়, কিন্তু সেই টাকাটা উপার্জন করতে পারে যে ওই টাকাটা রোজগারের কষ্টটা স্বীকার করতে পারে। আর সেই কষ্টটা স্বীকার করতে পারে যে জানে এক্স্যাক্টলি টাকাটা হাতে পেয়ে আমি কি করব। অনেকেই কিন্তু জানে না, আমি টাকাটা হাতে পেয়ে ব্যাংকে রাখবো, ইনভেস্ট করব ইত্যাদি, কিন্তু এটা এক ধরনের মরবিড স্বপ্ন। আপনি টাকাটা দিয়ে এক্স্যাক্টলি কি করবেন সেইটা খুঁজে নেওয়ার চেষ্টা করুন। বুদ্ধিমানের প্রথম চিহ্ন সেইটা। তবে কিন্তু আপনি এই বিজনেসটা করতে গেলে, যে কোনো পৃথিবীর যে কোনো কিছুতে সাকসেসফুল হতে গেলে অবস্ট্যাকলস আসবেই। ইনফ্যাক্ট অবস্ট্যাকলস মেক ইউর সাকসেস সো এনজয়েবল। অবস্ট্যাকল না থাকলে কিন্তু আপনি সাকসেস এনজয়ও করতে পারবেন না। তো অবস্ট্যাকল আসুক, আমাদের কথা হচ্ছে অবস্ট্যাকলকে আমরা ভয় পাই না, এই রকম কনফিডেন্স ভেতরে আনতে চাই যে যে কোনো অবস্ট্যাকল আমি পেরিয়ে চলে যাব। এটাই দরকার, কারণ জগতের কোথাও কিন্তু অবস্ট্যাকল ছাড়া সাকসেস আসে না। ইউ হ্যাভ টু পে সাম প্রাইস ফর এভরি সাকসেস। ওই জন্য বলা হয় এভরি সাকসেস হ্যাজ এ প্রাইস ট্যাগ। বিনা পয়সাই হবে না, আপনাকে কিছু মূল্য দিতে হবে। তো আপনি যদি মোস্ট ইমোশনাল ড্রিমটা খুঁজে বার করেন, সেই ড্রিমই আপনাকে সমস্ত বাধা বিপত্তি পার করে সাকসেসে নিয়ে যাবে। ওই ড্রিমটা যদি কমজোর হয়, আপনার কাছে যে কোনো বাধাই বড় হয়ে দাঁড়াবে। ধরুন আপনারা সকলেই জানেন যে বিদ্যাসাগর মহাশয় দামোদর পেরিয়েছিলেন সাঁতার কেটে, ছোটবেলায় পড়েছেন স্কুলের বইতে। কেন দামোদর পেরিয়েছিলেন? কারণ মা ডেকেছিলেন। সেদিন প্রচন্ড ঝড় জল হচ্ছে, নদীতে সাংঘাতিক স্রোত, গভীর রাত, কেউ কোথাও নেই, সমস্ত মাঝি নৌকো টৌকো সব ফেলে পালিয়েছে। এমন সময় সেখানে গিয়ে বিদ্যাসাগর বলছেন যে আমায় পার করে দাও। কেউ পার করবে না। উনি কিন্তু কোনো দিক না তাকিয়ে লাফ দিয়ে পড়লেন জলে এবং সাঁতার কেটে অনেক বহু রাত্রে গিয়ে মার কাছে, সারা গা দিয়ে জল পড়ছে। মা তো অবাক তাকে দেখে। তো কেন বলুন তো? উনি এত কষ্ট স্বীকার করে, এমনকি জীবনের ঝুঁকি নিয়ে তলিয়ে যেতে পারতেন, তবুও গেছেন, কারণ ইট ওয়াজ অ্যান ইমোশনাল কল। মা ডেকেছেন, তাই না? আপনাদের কি ধারণা যদি মা না ডেকে গ্রামের মোড়ল ডাকতেন উনি যেতেন? না, মোড়লের ডাকটা খুব ইমোশনাল নয়, কিন্তু মা ডাকলে লোকে প্রাণ তুচ্ছ করে যেতে পারে। তো ওই জন্যে ইটস ভেরি ইম্পর্টেন্ট সো দ্যাট ইউ হ্যাভ দ্য মোস্ট ইমোশনাল ড্রিম ইন ফ্রন্ট অফ ইউ, যেটা আপনাকে ডেকে নিয়ে যাবে। সমস্ত বাধা বিপত্তি ভুলিয়ে ওইটার দিকে আপনি চলে যাবেন। এটা হচ্ছে 1 নম্বর। সেকেন্ড হচ্ছে ইউজ 3 V's। আপনারা জানেন 3 V's। ফার্স্টলি ইউ ভিজুয়ালাইজ হোয়াট ইউ ওয়ান্ট টু হ্যাভ, হোয়াট ইজ ইউর ড্রিম লাইক। আপনি এক্স্যাক্টলি কি পেতে চান সেটাকে একদম ভিভিডলি ডেসক্রাইব করুন, ভিভিডলি দেখবার চেষ্টা করুন, এবং সেটা ছবি টবি জোগাড় করে টিভির ওপর, টিভির পাশে বা ফ্রিজের ওপর, দরজায়, বাথরুমে, যেখানে আপনার চোখ পড়ে সব জায়গায় লাগিয়ে দিন। আলমারির গায়ে, মানি ব্যাগের ভেতরে ছোট ছবি রাখতে পারেন, মিসেসের মুখে নয়, এনিওয়ে, মানে সব জায়গায় লাগান আর কি, মানে যেখানেই আপনার ঘন ঘন চোখ পড়ে, ওই জন্য বলছিলাম আর কি। তো সেখানে আপনি ওটা লাগিয়ে রাখতে পারেন, সো দ্যাট ইউর ড্রিম বিকামস লিভিং। হ্যাঁ, সেই ছবি কিন্তু আপনার সঙ্গে কথা বলবে, প্রতিনিয়ত আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি এক্স্যাক্টলি কি পেতে চাইছেন, সেটা আপনাকে ভুলতে দেবে না। হ্যাঁ, তো ওইটা যদি আপনি করেন, দেন অ্যাড এ ডেট। যে কোনো জিনিস আপনি অ্যাচিভ করতে পারেন ইফ ইউ অনলি পুট ইউর সেলফ টু টাস্ক। নিজেকে কাজে নামানোর প্রথম কাজটা হচ্ছে একটা টাইম বাউন্ড প্রোগ্রাম নিন। আপনি যদি ভাবেন যে বই পড়তে বলেছে, আচ্ছা পড়বো, ক্যাসেট শুনতে বলেছে, আচ্ছা শুরু করব, এই করতে বলেছে, আচ্ছা করবো ক্ষণ, এই করে কিন্তু কোনোদিনই শুরু হয় না। নিজেকে জোর করে কাজে লাগাতে গেলে একটা ডেট, একদম ডেট, অমুক দিনে আমি এই কাজটা করব, আমি আজকে এত মিনিট পড়বো, আজকে ওই ক্যাসেটটা শুনবো, এবং সেই ক্যাসেটটা শুনবো ঠিক রাত্রি 9টা থেকে 10টা অবধি, হোয়াট এভার যে সময় আপনার শ্যুট করে সেই সময়। এরকমভাবে যদি একদম পুরোপুরি টাইম, ডেট সমস্ত স্পেসিফাই করে দেন, তবে কাজটা হয়। তো ওই জন্যে সেকেন্ড বুদ্ধিমানের লক্ষণ হচ্ছে
নিজেকে একটু জোর করে কাজে লাগানো, অ্যান্ড পুট এ ডেট টু ইউর হোয়াট এভার ড্রিম মে বি, অ্যান্ড দেন ভার্বালাইজ। লোককে বলতে থাকুন, সবসময় বলতে থাকুন আপনি কি ড্রিম অ্যাচিভ করতে চান, কবের মধ্যে হতে চান। যত মেল আসে বাইরে থেকে সবসময় লেখা থাকে ডায়মন্ড তীর্থঙ্কর অ্যান্ড সুপর্ণা, মানে ওরা কিন্তু এমরাল্ড। এই বিজনেসে বলা হয় ডোন্ট সে হোয়াট ইউ আর, সে হোয়াট ইউ ওয়ান্ট টু বি। আপনি যা সেটা তো সবাই জানে, ওটার বারবার বলে কি দরকার। আপনি যা হতে চান সেটাই বারবার বলুন। বলতে 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 আপনার ভেতরে ক্রমশ একটা স্থির বিশ্বাস আসবে যে আমি নিশ্চয়ই হয়ে যাব, আমি হতে লেগেছি। আবার কিছুদিন বাদে আপনার মনে হবে যে প্রায় হয়ে গেছি। তখন কিন্তু আপনার হাঁটা চলা, কথাবার্তা, আপনার ব্যবহার, আপনার অ্যাটিটিউড, আপনার এভরিথিং কিন্তু সেরকম হতে আরম্ভ করবে। কারণ আপনার পুরো নজরটা পড়বে, আপনি যদি ডায়মন্ড হতে চান, যে কোনো ডায়মন্ডের দিকে তাকিয়ে দেখুন, তার ড্রেস দেখুন, তার সেলফ ইমেজ দেখুন, তার কথা বলার ভঙ্গি দেখুন, তার পড়াশোনাটা দেখুন, তার ক্যাসেট শোনাটা দেখুন, তার নলেজ, তার এক্সপিরিয়েন্স, সমস্ত কিছু লক্ষ্য করুন। ওই লক্ষ্য করে ওই নিয়ে ভাবতে 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 আপনি কিন্তু মনে মনে ডায়মন্ড হয়ে বসবেন। তো যে কথাটা সেটা এক্ষুনি বলছিল যে আগে মনটা হয়, তারপর বাইরেটা হয়। যদি আপনি মনে মনে ডায়মন্ড হয়ে যান, আপনার ভেতরের কোরটা যদি ডায়মন্ড হয়ে যায়, বাইরে পকেটে এসে পিনটা লেগে যাওয়া অনলি ম্যাটার অফ ফিউ মান্থস, কয়েক মাসের ব্যাপার, ওটা হয়ে যাবে, ওটা কোনো ব্যাপার নয়। ওয়েদার ইউ আর ইন্টারনালি ডায়মন্ড, দ্যাট ইজ দ্য থিং। আপনি ভিজুয়ালাইজ করলেন, ভাইটালাইজ করলেন, ভার্বালাইজ করলেন, তারপর আপলাইন কাউন্সেলিং। আপলাইন কাউন্সেলিং ছাড়া একটা কাজও করবেন না, কারণ আপনার কাছে এটা একটা নতুন কাজ, আপনি জানেন না ঠিক কিভাবে করতে হয়, আর আপনি জানেন না এটা সত্য, কিন্তু আপনি ভাবেন যে আপনি জানেন, এটাই আপনার ইগো। আপনি না জানা জিনিসটাও আমি ঠিক করে ফেলবো এটা যখন ভাবেন, সেটা কিন্তু ঠিক বুদ্ধিমানের কাজ হয় না। আমি কিন্তু বলছি যে বুদ্ধিমানের কাজ হচ্ছে যেটা জানি না বাবা জেনে নিই, আপলাইনের সঙ্গে কাউন্সেলিং করি, কারণ তার এক্সপিরিয়েন্সটা কিন্তু শুধু তার এক্সপিরিয়েন্স নয়, তার যত আপলাইন তাদের সকলের মিলিত এক্সপিরিয়েন্সটা তার মধ্যে দিয়ে আপনার কাছে ফ্লো করছে। তো আপনি যদি সেটা নিতে রাজি থাকেন, তবেই কিন্তু শিখবেন, তবেই সাকসেসফুল হবেন। ওই জন্যে আপনার দরকার টিচেবিলিটি। একজন ইন্টেলিজেন্ট পার্সন এই বিজনেসে ইজ অনলি টিচেবল। আপনি যদি টিচেবল হন, আপনার বুদ্ধির লক্ষণ, অ্যান্ড সাবমিসিভ। টিচেবল হলে হবে কি জানেন? টিচেবল হলে আপনার নিজের মনের দরজা জানলাগুলো আপনি খুলে দিলেন শেখবার জন্যে, কিন্তু আপনি যখন সাবমিসিভ হন, তখন আপনার গুরুর, আপনার আপলাইনের মনের দরজা জানলাগুলো খুলে যায় আপনাকে দেবার জন্যে। তো ওই জন্যে ইউ নিড টু বি বোথ টিচেবল অ্যান্ড সাবমিসিভ। যে কোনো ছাত্র শিক্ষক ছাত্রের কাছে দুটো জিনিস চায়, একটা হচ্ছে শেখার প্রবল ইচ্ছা, আর একটা হচ্ছে বিনয়। এই দুটো যদি না থাকে তাহলে কিন্তু কোনো শিক্ষক শেখায় না। তো এই দুটো যার আছে, বা যে জোর করে আনার চেষ্টা করছে, অ্যাটলিস্ট শো করছে, আমি তাকে বুদ্ধিমান বলি। আর এটা হচ্ছে জ্ঞানী মহাপুরুষেরা বলেন, ভালো জিনিসের ভান করাও ভালো, কারণ ভান করতে করতে সেই ভালো জিনিসটা আর সত্যি সত্যি আপনার মধ্যে ঢুকে যাবে। প্রথম প্রথম না হয় একটু অভিনয়ই করুন, তো ভালো জিনিসের অভিনয় করা ভালো। তারপরে আপলাইন কাউন্সেলিংয়ের আরও প্রয়োজন এই কারণে যে আপনার যখন টিমে একজন লোক কি দুজন লোক, তখন আপনি যদি কোনো ভুল স্টেপ নেন, শুধু ওই দুজন ডুপ্লিকেট করবে এবং ভুল পথে চলে যাবে। কিন্তু আপনার টিম যখন বড় হয়েছে, 20 জন লোক, তারপরে 200 জন লোক, তারপর 2000 লোক, 20,000 লোক, তত বেশি করে কিন্তু আপনার আপলাইনকে দরকার। কারণ যদি সামান্য একটু ভুল আপনি করেন, সঙ্গে সঙ্গে 2000 লোক কপি করবে। বুঝতে পারছেন? বিপদটা অনেক বড় আকারে আসবে। তো সেটাকে রোকবার জন্যে, দ্য মোর ইউ কাম আপ ইন দিস বিজনেস, দ্য মোর ইউ নিড ইউর আপলাইন টু গাইড ইউ। এক চুল যেন লক্ষ্য থেকে না সরে যায়, সেই জন্য সব সময় আপলাইনের সঙ্গে ট্রান্সপারেন্ট রিলেশন রাখবেন, সেটা বুদ্ধিমানের লক্ষণ। অলওয়েজ আপলাইন কবে ফোন করবে সেই অপেক্ষায় বসে থাকবেন না, কারণ গরজটা আপনার, বিজনেসটা আপনার, ফিউচারটা আপনার, ড্রিমটা আপনার, কাজে ফোনটাও আপনার। আপলাইনকে ফোনটা করবেন। অনেকে বসে থাকেন কারণ ফোনের বিল টিল ইত্যাদি, এনিওয়ে যাই হোক, তো সেইটা যেন না হয় আর কি। তো তারপরে সেলফ ডিসিপ্লিন। যে কোনো জিনিস করতে গেলে সেলফ ডিসিপ্লিনের দরকার। সেলফ ডিসিপ্লিন কি? এক কথায় আমরা অনেক কিছুই করি জনসমক্ষে, কিন্তু আড়ালে কি করি, হোয়াট ইউ ডু ওয়েন নোবডি ইজ ওয়াচিং, দ্যাট ইজ সেলফ ডিসিপ্লিন। আপনি যদি স্থির নিশ্চিত থাকেন যে এই বিজনেসটা আপনার দরকার টু অ্যাচিভ সার্টেন গোল, সার্টেন ড্রিম, তখন কিন্তু কে আপনাকে বললো, কে আপনাকে দেখছে, কে আপনাকে হাততালি দেবে, ওই সমস্ত নয়, আপনি করে যাবেন। সেটা হচ্ছে সেলফ ডিসিপ্লিন। আপনি থামছেন না, এটাই হচ্ছে আসল কথা। তো সেলফ ডিসিপ্লিন আবার কি জানেন? এই বিজনেসে কেউ কারুর বস নয়। বেঁচে গেছি, আর বস ফস নেই। এতে কিন্তু এক ধরনের কমপ্লেসেন্সি ডেভেলপ করে, এক ধরনের আলস্য, এবং
ইফ আই এম পারমিটেড টু সে, এক ধরনের ফাঁকিবাজি ডেভেলপ করে। মানে আমরা তো এমপ্লয়মেন্টালিটির লোক, চিরকাল 400-500 বছর ধরে চাকরি করেছি, তো সেই চাকরি করতে করতে এমন একটা হয়েছে, বামুন গেল ঘর তো লাঙল তুলে ধর অবস্থা। মানে বস নেই অফিসে, আর কি আড্ডা মার, দাবা খেল, তাস খেল। এবার যদি আপলাইন কাছাকাছি না থাকে, বা আবার সেই কবে আপলাইন মিটিংয়ে ডাকবে যাব, ততদিন রেটে ফাঁকি মার। এইটা কিন্তু আমাদের মজ্জাগত, কিছু মনে করবেন না, আমি কাউকে মেন করছি না, এটা আমার মধ্যেও আছে। কিন্তু এইটা থাকবে না যখনই আমি মনে করবো যে বিজনেসটা আমার। ফাঁকি মারলে আমি মারছি কাকে? আমার নিজেকেই, আমার পরিবারকেই, আমার ছেলে মেয়ে কি, তাদের ভবিষ্যৎটা ডিলেড হয়ে যাচ্ছে, আরো দেরি হয়ে যাচ্ছে। অ্যান্ড দের ইজ নো গ্যারান্টি যে আমি আজকে যতটা অ্যাক্টিভ আছি, সুস্থ আছি, চিরকাল তাই থাকবো। এমনকি কালকে কি হবে আমি কেউ জানে না। তো সেই জন্যে যে ফাঁকি দেয় না সেই বুদ্ধিমান, যে লেজি বা ফাঁকি দেয় বা ভাবে আজ থাক কাল করব, অ্যাকচুয়ালি সে বুদ্ধির পরিচয় দিচ্ছে না, তাই না? আজ এক্ষুনি, বরং আমি কালকের কাজটাও খানিকটা সেরে রাখবো, কারণ জানি না আগামীকাল কি হবে। আজকেরটা তো করবোই, আগামীটাও খানিকটা এগিয়ে রাখবো। এই মেন্টালিটি হচ্ছে রিয়েল বুদ্ধিমানের লক্ষণ। আর কি জানেন, আপনি যদি এই করেন, এই রেজাল্ট পাবেন, এরম ব্যাপার। এই যদি বীজ পোঁতেন, এই গাছ আসবে, এই ফল আসবে। তো আমরা ফলটা চাই, কিন্তু বীজ পোঁতার খাটনিটা খাটতে চাই না। তখন জমি চষতে হয়, জমির সমস্ত আগাছা ফেলে দিতে হয়, তারপরে বীজ, জল, সার, অনেক কিছু ব্যাপার আছে, খাটনি আছে। তো আপনি যদি মনে করুন সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হলো আজকে দুপুরবেলা বিরিয়ানি খাবো, বাড়িতে রেঁধে একেবারে, এবার এই ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লেন, ঘুমোতে ঘুমোতে স্বপ্ন দেখছেন, নাকে গন্ধ আসছে বিরিয়ানির, দুপুর 2টোর সময় উঠলেন, চনচনে খিদে, গিয়ে হাতটা ধুয়ে একদম ডাইনিং টেবিলে বসে গেলেন, কি আসবে? কারণ আপনি বাজারই করেননি, তাই না? বাজার না করলে বিরিয়ানি কোত্থেকে আসবে? একে বলে দিবা স্বপ্ন। ওই স্বপ্নের কথা আমরা বলছি না, কিন্তু এখানে আমরা যে ড্রিম বলি না, দিবা স্বপ্ন নয়, যে স্বপ্নতে আমরা পৌঁছতে চাই। আর দিবা স্বপ্ন কাকে বলে? যে স্বপ্নের পেছনে খাটনি নেই, শুধুই পাওয়ার ইচ্ছে। তো আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমি যা চাইছি এবং আমি যা খাটছি, দুটো ম্যাচ করছে। তো যদি ম্যাচ না করে, আমি খাটছি কম, চাইছি বেশি, তাহলে কিন্তু আমার হতাশ হতেই হবে, প্রতিনিয়ত আমি হতাশ হব। তো আপনার স্বপ্নের সঙ্গে সঙ্গতি রেখে খাটতেও হবে। কিভাবে খাটবেন, কতটা খাটবেন, সমস্ত কিন্তু আপলাইন বলে দেবে। আপলাইনের সঙ্গে কাউন্সেলিং করে সেটা জেনে নিন। এবার আপনাকে সবসময় পজিটিভ থাকতে হবে, কারণ এটা খুব ভুল কথা যে বাইরে থেকে কোথাও থেকে নেগেটিভ এসে আমাদের স্বপ্ন চুরি করে নিয়ে যায়, তা নয়। নেগেটিভের বাসা কিন্তু আমাদেরই বুকের ভেতর, আমাদের ভেতরেই দুনিয়ার নেগেটিভ পড়ে আছে। ওই জন্য বলা হয় আদার্স ক্যান স্টপ ইউ অনলি টেম্পোরারিলি, বাট ইউ ক্যান ডু ইট পার্মানেন্টলি। আপনি যখন ভাবতে আরম্ভ করেন যে আর হবে না, আর হলো না, এই নেগেটিভের হাত থেকে আপনার কিন্তু নিস্তার নেই। নিজেই নিজেকে একেবারে আটকে রেখেছেন, কিছুই করতে দিচ্ছেন না। বরং আমি বলবো যে বাইরের লোক যদি বাধা দেয়, বাইরের কেউ যদি রিফিউজ করে, প্ল্যান শুনে যদি না বলে, বরং জেদ চেপে যায়, তাই না? জেদ চেপে যায়, তবে রে, বা এই বিজনেস করতে গিয়ে অনেকেই জয়েন করলো না, কিন্তু টন্ট করে, একটু উল্টো পাল্টা কমেন্ট করে, সেখানে জেদ চেপে যায়, করে আমি দেখাবো। ওই জন্য বলা হয় সাকসেস ইজ দ্য সুইটেস্ট রিভেঞ্জ। কিন্তু যখন বাধাটা আমার ভেতর থেকে আসে, আমি অসহায়, আমি একদম টোটালি সাকাম করি। তো ওই জন্যে নিজের মনের বাধাটা দূর করতে গেলে, নেগেটিভটা দূর করতে গেলে বুক স্টেপস ফাংশনস এবং আপলাইন কাউন্সেলিং, অ্যাসোসিয়েশন উইথ সাকসেসফুল পিপল। আপনি যত অ্যাসোসিয়েট করবেন, এটা আবার একটা মহাপুরুষের কথা যে কয়লার ঘরে থাকতে থাকতে গায়ে কয়লার ছোপ ধরে যায়। আপনি যদি কয়লার ঘরে থাকেন, যতই আপনি শায়না হন না কেন, ঠিক কোথাও না কোথাও একটু কালির টাচ লেগে যাবে। তো আপনি যাদের সঙ্গে মিশছেন, তাদের প্রভাবটা আপনার মনের ওপর পড়ে। আপনি যদি ফেলিওর লোকের সঙ্গে মেশেন, আপনার মনের মধ্যে ফেলিওরটাই ঢুকে যাবে, যে তাহলে আর কিছু করার নেই, কিছুই হয় না, এই যা জন্মেছি, এই যা জীবন কাটছে, ভগবান মেরে রেখেছেন, কপালের দোষ, স্টার, এই পরো সেই পরো, হ্যাঁ, 10 আঙুলে 10টা কিসব পরে টরে, এইখানে ওইখানে, বুঝতে পারছেন? তার মানে কি, আমি কিছু চেষ্টা করব না, আমি খাটবো না, সব বাই মিলে আমার সঙ্গে ষড়যন্ত্র করেছে, আমায় কিছুতেই সাকসেসফুল হতে দেবে না। কারণ এই ধারণা আপনার কি করে হলো? কারণ ওই ধরনের লোকের সঙ্গে মিশেছেন আপনি। এবার আপনি যা সঙ্গটা চেঞ্জ করুন, যেরকম জামা কাপড় খুলে ফেলেন, আপনি যদি সাকসেসফুল হতে চান, চেঞ্জ ইয়োর অ্যাসোসিয়েশন। জামা চেঞ্জ করার মতো। আপনি এই যে আমি এখন এইখানে এইটা পরে আছি, এবার আমি যদি মন্দিরে যাই, সেখানকার অন্য ড্রেস, এই পরে কিন্তু আমি মন্দিরে যাব না। আবার আমি যদি বরযাত্রী যাই, তখন অন্য ড্রেস। তো বিভিন্ন অকেশনে, বিভিন্ন ড্রিম, বিভিন্ন গোল, বিভিন্ন অ্যাচিভমেন্টের জন্য আপনার বাইরের কভারিংটাও পাল্টাতে হয়, যেরকম সেরকম
আপনি যদি ওইভাবেই জীবন কাটাতে চান তাহলে যাদের সঙ্গে মিশছেন ওইভাবেই কাটিয়ে দিন। কিন্তু যদি এবার হঠাৎ অন্যরকম কিছু পেতে চান, অন্য কিছু করতে চান, তাহলে অন্যরকম অ্যাসোসিয়েশন আপনাকে বেছে নিতে হবে। যাদের কাছ থেকে আপনি হেল্প পাবেন, যাদের প্রভাব মনের ওপর পড়লে আপনার গতি আসবে একটা জীবনে, সেইটা কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে। মানে কি জানেন, আপনি এ পর্যন্ত যা যা করেছেন সেইগুলোই করে গেলে হবে না। সমস্ত দিক থেকে যাদের সঙ্গে মিশেছেন, যেসব বই পড়েছেন, যেভাবে এন্টারটেনমেন্ট যা করেছেন, সন্ধেবেলাগুলো যেখানে যেখানে গেছেন, যা ভেবেছেন, সমস্ত কিছু পাল্টাতে হবে। কিন্তু ঘাবড়াবার কোনো কারণ নেই, কেউই সব কিছু হঠাৎ ওভারনাইট পাল্টাতে পারে না। ওই জন্য কিন্তু এই মিটিংয়ে আসা, ওই বই পড়া, ক্যাসেট শোনা, ধীরে ধীরে অল্প অল্প এক ফোঁটা করে কিন্তু আপনার ভেতরে চেঞ্জটা আসবে। তাই সকলেরই আসে। আপনিও যখন অফিসে গিয়ে প্রথম জয়েন করেছিলেন, ওভারনাইট একেবারে এক্সপার্ট হয়ে যাননি নিজের কাজে। করতে করতে এক্সপিরিয়েন্স আপনাকে পাল্টে দিয়ে আপনাকে একদম এক্সপার্ট করেছে। তো তেমনি এই বিজনেসটাও করতে, ওইটাই হচ্ছে আসল কথা, করে যেতে হবে। আমাদের কেন এটা চট করে আসে না, অনেক সময় আমরা ফাঁকি দিয়ে ফেলি, অনেক সময় গ্যাপ দিয়ে ফেলি। ওই জন্য এই কথা দুটো ভীষণ ইম্পর্টেন্ট, পারসিস্টেন্টলি অ্যান্ড কনসিস্টেন্টলি করে যেতে হবে। কেউ বলছে না আপনাকে যে সঙ্গে সঙ্গে রেজাল্ট আসবে, তাই না? রেজাল্ট সঙ্গে সঙ্গে আসবে না, রেজাল্ট আসবে যখন আপনি ঠিক মতো করবেন। তো কিভাবে ঠিক মতো করতে হয় সেটার জন্যই তো একটু করে 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 তবে তো অভিজ্ঞতাটা হবে, তবেই তো এক্সপিরিয়েন্সটা হবে। আমি যে কথাটা বলি, জীবনে প্রথম কে একদম পুরো গোল লুচি বেলেছেন? হাত তুলবেন মহিলাদের মধ্যে। হ্যাঁ, কেউ বেলেছেন লুচি প্রথম জীবনে, একদম প্রথম গোল? 8 কোনা, 37 কোনা, এক একজনের প্রতিভা এক এক রকম, কারুর আবার 2টো ফুটো আছে। হ্যাঁ, নানা রকমের লুচি। কিন্তু এখন কিন্তু একদম বলে বলে গোল লুচি বেলেন, বলে বলে ফোলে সেগুলো। আর আগে সবগুলো নিমকি খেতে খেতে লোকের প্রাণ যেত, তাই না? এখন কিন্তু ফোলে লুচি হয়। কিন্তু যখন আপনি করতেন, মানে যখন আপনি ছোট্ট মেয়ে ক্লাস 8-এ 9-এ পড়েন, তখন কিন্তু মা আপনাকে হাতে ধরে শিখিয়েছিলেন যে বেলো, আস্তে আস্তে বিয়ে হবে, শ্বশুরবাড়ি যাবে, এইগুলো শিখতে হবে। যত আপনার 3 কোনা, 6 কোনা, 38 কোনা হচ্ছে, আপনার মা কিন্তু আপনাকে কন্ডেম করেননি, আপনার মা কিন্তু ক্রিটিসাইজ করেননি। হবেই তো, বাহ সুন্দর হয়েছে, এই করতে করতেই হবে। এমনকি যখন সেই লুচি ভাজা নিমকি বাবা খেয়েছেন রাত্রিবেলা, বাবা বলেছেন, বাহ কে করেছো তুমি, কি সুন্দর, দারুণ, তাই না? এবার আপনার মধ্যে আস্তে আস্তে প্রতিভা স্ফুরণ হয়েছে, কারণ আপনার বাবা মা আপনার জন্য একটা সুন্দর পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি করেছিলেন। আপনি জানেন আপনার করা কাজের জন্য কেউ সমালোচনা করবে না, কেউ নিন্দে করবে না, কেউ খারাপ বলবে না। আর ওই অ্যাসিওরেন্সটা আপনি পেয়েছিলেন বলেই আপনি ক্রমশ প্রস্ফুটিত হয়েছেন। অ্যান্ড ডু দ্য সেম থিং টু ইয়োর ডাউনলাইন। আপনি যদি ওই পরিবেশটা তাকে দিতে পারেন, প্রত্যেকে উইল বি সাকসেসফুল ফিউচার লিডার্স। তো ডু দ্যাট, এটা কিন্তু বুদ্ধিমানের লক্ষণ। আপনি যদি আপনার ডাউনলাইনকে সব কাজে ভুল ধরতে আরম্ভ করেন, নিন্দে করতে আরম্ভ করেন, আপনি কিন্তু তাহলে কলির কালিদাস, নিজের ডালে বসে নিজের ডাল কাটছেন। বুঝতে পারছেন? কলির কালিদাস বুদ্ধিমানের লক্ষণ নয়, তাই না? প্রায়োরিটি, গিভ দিস বিজনেস এ প্রায়োরিটি, বুদ্ধিমানের লক্ষণ। প্রায়োরিটি মানে আপনাকে কিছু কিছু জিনিস পোস্টপোন করতে হবে। 24 ঘন্টায় দিন, বিল ব্রিটেরও তাই, আমারও তাই, আপনারও তাই, যারা বিজনেসে ঢোকেনি 80% তাদেরও তাই, 24 ঘন্টায় দিন। তো এইবার আপনাকে একটা কোনো প্রাইমারি সোর্স অফ ইনকাম মেনটেন করেই এই বিজনেসটা করতে হচ্ছে। সেটা হতে পারে জব, হতে পারে অন্য কোনো কনভেনশনাল বিজনেস বা হোয়াট এভার। সেইটা তো করতেই হবে, বিকজ দ্যাট উইল গিভ ইউ ইমিডিয়েট মানি। আপনার প্রতিদিন, প্রতি মাস সংসার চালানোর জন্য বাজার করার পয়সাটা কোত্থেকে আসবে? এমনকি এই বিজনেসটা বিল্ড করতে গেলে ওই যে কিট কিনতে হয়, ক্যাসেট, বই, অনেক কিছু করতে হয়। এই বিজনেস মিটিং আসতে গেলে এখানে যে গেট মানি, এই সমস্ত কিছু তোলার জন্য তো সিড মানিটা দরকার। আপনার যে প্রাইমারি সোর্স অফ ইনকাম, তার থেকে কিন্তু আপনার সিড মানি আসবে, প্লাস আপনাকে এখন যতক্ষণে আপনি এই বিজনেসটা বিল্ড করছেন ততক্ষণ আপনাকে মেনটেন করবে কে? ওইটা। আর ওইটা করতে করতে আপনাকে আস্তে আস্তে প্রায়োরিটি শিফট করতে হবে। প্রায়োরিটি শিফট করতে করতে এটাকেও একটু করে জায়গা দিতে হবে। আর ওই জায়গা দেওয়া মানে কি, ভগবান তো, আপনি এই বিজনেস করছেন, ভগবান এমনিতে অ্যামওয়ে বিজনেসের যারা করেন তাদের উপর বিশেষ প্রীত এবং অনেক কিছুই আশীর্বাদ করেন। কিন্তু এই আশীর্বাদটা কাউকে করেছেন বলে শুনিনি যে আচ্ছা ঠিক নাও 1 ঘন্টা এক্সট্রা তোমায় দিন, 25 ঘন্টায় দিন, তোমার 26 ঘন্টায় দিন, ওটাই তুমি অ্যামওয়ে বিজনেস করবে। তা তো হয় না। ওই 24-এর মধ্যে থেকেই আপনাকে প্ল্যানিং করে বার করে নিতে হবে কি করে আপনি বিজনেসটা বিল্ড করবেন। তো ওইটার জন্য কিন্তু আপনাকে কিছু কিছু জিনিস পোস্টপোন করতে হবে। মানে এ পর্যন্ত যা যা কিছু করেছেন সবগুলো চালিয়ে গেলে কিন্তু এই বিজনেসটা বিল্ড করার সময় পাবেন না। ওই জন্য এটা বুদ্ধিমানের লক্ষণ যে আপাতত আনপ্রোডাক্টিভ কাজগুলো একটু সরিয়ে রেখে এই বিজনেসটা বিল্ড করার জন্য খানিকটা সময় বার করে নেয়। আনপ্রোডাক্টিভ কাজ মানে ওই সন্ধ্যেবেলা 4 ঘন্টা আমরা যা করি, অফিস থেকে বেরিয়ে চলেন, অফিস টপ প্রায়োরিটি, ওটা থাকবেই।
ওটাকে ছোট করে তাহলে আমি এখন খেতে পাবো না, ওটাকে রাখতেই হবে। কিন্তু একটা জিনিস জানবেন যে আপনার জব বা অন্যান্য কনভেনশনাল বিজনেস মে গিভ ইউ দ্য ইমিডিয়েট মানি, বাট দ্যাট ইজ ভেরি মাচ টেম্পোরারি মানি, আনসার্টেন মানি। Amway, this business will give you late money, 6-7 মাস 8 মাস 12% 15% গেলে তবে আপনি মোটামুটি লোককে বলবার মতো একটা উপার্জন করবেন। বাট দিস ইনকাম ইজ পার্মানেন্ট ইন নেচার, দিস উইল সিকিউর ইউর ফিউচার আপ টু 3 জেনারেশনস। তো যে কোনো বিজনেসের সঙ্গে এইটাই ডিফারেন্স। কেন লোকে প্রায়োরিটি শিফট করতে চায় না? লোকে বড্ড ইমিডিয়েট খোঁজে, আমি খাটলাম এক্ষুনি কি রিটার্ন এলো বলো। এটাতে কিন্তু ইমিডিয়েট মানি আসছে আপনার চাকরি থেকে, বাট ওই যেটা বললাম, ইটস নট সিকিউরড। Amway will give you secured money but may come a little late. তো ওই সময় অবধি বিনা রিটার্নে যে খেটে যেতে পারে সেই বুদ্ধিমান। ধরেই নিন 7-8 মাস কিচ্ছু আসবে না, আসতে থাকবে। যখন আপনি পুরোপুরি বিজনেসটা শিখে যাবেন, বিজনেসটায় আপনার অভিজ্ঞতা আসবে, হাউ টু ডিল উইথ পিপল, আপনার অ্যাটিটিউড, আপনার কথাবার্তা, এভরিথিং সমস্ত একেবারে প্রফেশনাল বিজনেসম্যান লাইক হবে, তখন থেকে দেখবেন হুড়ুর করে রেজাল্ট আসতে আরম্ভ করবে এবং তখন এক্সপোনেনশিয়ালি গ্রোথ হবে আপনার। তো আমি এমন কিছুই করব না যার সঙ্গে আমার ড্রিমের কোনো যোগাযোগ নেই। আমি এই বিজনেসটা জয়েন করেছি, কেউ তো জোর করে জয়েন করেনি, আমি স্বেচ্ছায় জয়েন করেছি এবং আমার কিছু কিছু ড্রিম ফুলফিল করার আছে এবং সেইটা করতে গেলে যা যা করতে হয় তা না করে আমি যদি অন্য কাজ করি, ধরুন তেন্ডুলকর বড় ক্রিকেটার, এবার সামনে টেস্ট আসছে, অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা হবে, ওই জন্য সারাদিন ধরে টেন্ডুলকর খুব ফুটবল প্র্যাকটিস করতে লাগলো, তাই না? বিশ্বনাথন আনন্দ কাসপারভের সঙ্গে খেলবে, তার আগে ও শুধুই ব্যাডমিন্টন খেলছে, বুঝতে পারছেন? অলিম্পিক চ্যাম্পিয়ন সাঁতারুর অলিম্পিক এক মাস আগে থেকে শুধু লুডো খেলছে। আপনি যেতে চাইছেন দিল্লি, উঠে বসে আছেন ম্যাড্রাস মেলে। ওই রকম আপনি সাকসেস চাইছেন এই বিজনেস, করে যাচ্ছেন অন্য কিছু, বুঝতে পারছেন? আমি সন্ধ্যেবেলায় সিরিয়াল দেখছি। সিরিয়াল দেখা অত্যন্ত মহৎ কাজ, আমি জানি, খুব ভালো কাজ, মানে জগতের মহাপুরুষেরা সিরিয়াল দেখেন, কিন্তু তাদের কিন্তু এই অ্যামওয়ে বিজনেসে সাকসেসফুল হবার ড্রিম নেই, তাই না? ওই দুটো একসঙ্গে হয়েছে, ম্যাচিং হচ্ছে না। আপনি মাংস রান্না করবেন, খানিকটা ভ্যানিলা ঢেলে দিলেন, বুঝতে পারছেন? আইসক্রিম করতে চাইছেন, খানিকটা হিং দিয়ে দিলেন। ওই জন্য আপনার যা ড্রিম, আপনার খাটাখাটনি, আপনার সময় কাটানো, আপনার এভরিথিং শুড বি টুয়ার্ডস দ্যাট, একদম ওই দিকে। আমি যা চাই ঠিক তাই জন্যই খাটছি, তার জন্য যা যা করা দরকার তাই খাটছি। তো ওই জন্য নো ননসেন্স অ্যাটিটিউড ভীষণ দরকার। যে কোনো কাজ করার আগে, যদি আমি জানি না হাউ সিরিয়াস ইউ আর, আই হোপ ইউ আর ভেরি সিরিয়াস অ্যাবাউট ইউর ড্রিমস টু বি সাকসেসফুল ইন দিস বিজনেস। তা যদি হয়, যে কোনো কাজ করার আগে সারাদিনে এটাই চিন্তা করে নেবেন, এর সঙ্গে আমার বিজনেসের কি যোগাযোগ, এর সঙ্গে আমার সাকসেসের কি যোগাযোগ। যদি উত্তর না পান, করবেন না। দিস ইজ দ্য অনলি ওয়ে ইউ ক্যান মেক ইউর সাকসেস কাম ফাস্টার টু ইউ, তাই না? এতে করে কিন্তু তাড়াতাড়ি আপনি সাকসেসকে এরকম টেনে আনতে পারবেন আপনার দিকে। আর আপনি যদি নানা কিছু করে যান, তাহলে কিন্তু হবে না, সাকসেসটা আসবে না। টাইম ম্যানেজমেন্ট ভেরি ইম্পর্টেন্ট। টাইম ম্যানেজমেন্ট করতেই হবে, কারণ লার্নিং, ডুইং, টিচিং, এই তিনটে জিনিসই আমাদের করতে হয়। কিন্তু কতটা করে করবেন, কতটা আপনি বই পড়বেন, কতটা ক্যাসেট শুনবেন, কতটা আপলাইনের সঙ্গে কাউন্সেলিং করবেন, কতটা ডাউনলাইনের সঙ্গে কথা বলবেন, এই সমস্ত কিছুই কিন্তু টাইম ম্যানেজমেন্ট। এগুলো আপনাকে আপলাইনের সঙ্গে কাউন্সেলিং করে কটা প্ল্যান শো করবেন। সমস্ত সেমিনার যাওয়ার মোটেই দরকার নেই। এক একটা জায়গায়, ধরুন একটা উদাহরণ দিচ্ছি, বহরমপুরে 4টে সেমিনার হয় প্রতি রবিবার। তো বহরমপুরে যারা ডিস্ট্রিবিউটার, 4টে সেমিনারেই যাওয়ার কোনো দরকার নেই, একটা। আপনি এইখানে কলকাতায় বহু সেমিনার হচ্ছে বিভিন্ন দিকে, কলকাতার আশেপাশে ব্রিট সেমিনারও হচ্ছে, যদি আমরা টিকিট দিয়ে উঠতে পারি না। কিন্তু যেখানে আপনার আপলাইন বলবেন সেটা ছাড়া আর সমস্ত জায়গায় গিয়ে ভিড় করার, তার মানে আপনার লার্নিংটা বেশি হয়ে যাচ্ছে, তার সঙ্গে ডুইং এর সময়টা কোত্থেকে পাবেন আপনি? ব্রিট সিস্টেমের বিউটিটা কি জানেন? ব্রিট সিস্টেম হ্যাজ গিভেন আ প্রপার ব্লেন্ড অফ দিস থ্রি। কতটা লার্নিং, কতটা ডুইং, কতটা টিচিং, ঠিক কোন সময় কখন, এই সমস্ত কিছু ব্রিট সিস্টেম দিয়ে দিয়েছে। এবং আমরা যদি ঠিকমতো সেই রেসিপি অনুযায়ী না চলি, তাহলে কিন্তু টেস্টটাই পাল্টে যাবে। আপনি যে কোনো রান্না করতে গেলে ঠিক যা যা দিতে হবে, যতটা মাপে দিতে হবে তো, নইলে টেস্টটাই আসবে না, অন্য কিছু হয়ে যাবে। তো সেই রকম এই বিজনেসে আমি করছি, তো সবই করছি, তবু কেন সাকসেস আসছে না? তাহলে দেখুন, বেশি কম হয়ে যাচ্ছে। করছে সবই, সারাদিন ধরে 36টা টেপ শুনেছে, বই পড়ে যাচ্ছে সকাল থেকে রাত্রি অবধি, মানে আহা এরম যদি হতো কি ভালোই না হতো, হয় না। কিন্তু তবু যদি হয়, ভুল হয়।
যে কোনো জিনিস আপনার করতে ভালো লাগে, দিন রাত ধরে করে যাচ্ছেন, এটা কিন্তু ভুল। আপনাকে সবকিছুই করতে হবে। ডেপথ অ্যান্ড উইডথ, টিম স্ট্রাকচার, যে ঠিক আপলাইনের কাছে জেনে নিয়ে এইটা করে সে বুদ্ধিমান। হুড়হুড় করে গেলাম একদিকে একটা ঠ্যাং, শেষকালে সারসের মতো এক ঠ্যাং তুলে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, এক ঠ্যাঙে দাঁড়িয়ে আছি। আপনার যখন টিম বিশাল হবে, দেখুন সারস কেন মোটা হয় না ভেবে দেখেছেন কখনো? কারণ তাকে তো এক ঠ্যাঙে দাঁড়াতে হবে। হাতি কি এক ঠ্যাঙে দাঁড়াতে পারে দেখেছেন কোনোদিন? না। হাতি দাঁড়াতে গেলে 4টে ঠ্যাং লাগে, তাই 4টে ঠ্যাংই লাগে। তো আপনি যদি ওই সাইজের বিজনেস করতে চান, অত বড় টিম করতে চান, 4টে একেবারে সলিড গোদা পা লাগছে। আর আপনি যদি এক ঠ্যাঙে যাচ্ছেন, তার মানে ওই আর কি, ওই বৈরাগী সারসের মতো এরকম করে দাঁড়িয়ে, বুঝতে পারছেন? আপনি যদি লেগ না বাড়ান, আপনি যদি উইডথে না যান, আপনার খাটনি বেকার। কারণ চোখের সামনে আপনার খাটনিটা যাচ্ছে, কিন্তু চেকটা চলে যাচ্ছে আর কারুর পকেটে, তাই না? তো ওই চেকটা যদি নিজের পকেটে ঢোকাতে চান, গো ওয়াইড। এবং এটাও কিন্তু আপলাইনের সঙ্গে কাউন্সেলিং করে প্রপার টিম স্ট্রাকচার, এর বারবার বলা হয়েছে যে অনলি পিন উইল নট গিভ ইউ চেক, ইউর ইনকাম, ইউর প্রফিট উইল কাম ফ্রম পিন অ্যান্ড টিম স্ট্রাকচার। এই দুটোই যদি আপনি দিতে পারেন, ঠিক মতো করতে পারেন, তবেই কিন্তু এই বিজনেসটা মিনিংফুল হয়, এই বিজনেসটা প্রফিটেবল করতে পারেন। আর ডেপথ তারই সঙ্গে প্রপোর্শনেট, N/N, যতগুলো উইডথ ততটাই ডেপথ, এরকম একটা রিলেশন রাখার চেষ্টা করবেন। যে শুধুই ডিপে বেড়ে যাচ্ছি সেটাও ভুল, আবার শুধুই উইডথ করে যাচ্ছি নো ডেপথ সেটাও ভুল। দুটোর মধ্যে একটা প্যারিটি রেখে একটা ম্যাচিং, সেটাও আপলাইনের সঙ্গে আলোচনা করে ঠিক করবেন যে এ মাসে আমায় কি করতে হবে, বেশি উইডথে যেতে হবে নাকি ওই লেগটায় গিয়ে একটু ডেপথে কাজ করতে হবে, এই সমস্ত কিন্তু আপলাইনের সঙ্গে পরামর্শ করে করবেন। আর আরও একটা কথা, আপলাইনকে নিজের ডেপথে ইনভাইট করুন কাজ করার জন্য, সো দ্যাট ইউর টিম মেম্বার্স মেবি 10 বিলো, 10 ডেপথে যে রয়েছে, হি গেটস এক্স্যাক্ট দ্য সেম মাইন্ডসেট অ্যাজ ইউর আপলাইন হ্যাজ। যত আপলাইনকে আপনি ডেকে আপনার নিজের ডেপথে আমন্ত্রণ করবেন, ফিল অনার্ড, ফিল সিকিউরড যে আপনার আপলাইন গিয়ে আপনার টিমে কাজ করছে। সেখানে যদি আপনার আপলাইন গিয়ে কাজ করলে আপনার একটা মানে ইফ ইউ ফিল থ্রেটেন্ড, তাহলে কিন্তু আপনার মাইন্ডসেট ঠিক হয়নি। কারণ আপলাইন যত গিয়ে আপনার ডেপথে কাজ করবে তত কিন্তু আপনার লাভ। আর কি জানেন, এই যে ক্যাসেট যত আপনি টুল ফ্লো করাবেন, যত বই, তত আপনার কাজ কিন্তু অন্য লোক করে দিচ্ছে, বুঝতে পারছেন? কোকিল কত বুদ্ধিমান, কাকের বাসায় ডিম পাড়ে, কাক তার ছেলে মানুষ করে দেয়, মানে ছেলে কোকিল করে দেয়। আর কোকিল গান গেয়ে গিয়ে ঘুরে বেড়াচ্ছে গাছে গাছে, বুঝতে পারছেন? কোকিল কাকের বাসায় ডিম পাড়ে। তো কোকিলের মতো বুদ্ধিমান হন, কোকিলের কাছ থেকে শিখুন। আপনি যত টুল ফ্লো করাবেন, যত বই, যত বিভিন্ন ফাংশনে, সেমিনারেতে আপনার টিমকে নিয়ে গিয়ে প্রমোট করে ঢুকিয়ে দেবেন, তত আপনি বুদ্ধিমান। কারণ আপনার কাজটা আপনি অন্যকে দিয়ে করিয়ে নিচ্ছেন, আপনি কোকিল হয়ে গেছেন, বুঝতে পারছেন? কোকিলরা খুব বুদ্ধিমান, আপনি বুদ্ধিমান হন। আর অনেকে উইডথে যেতে চান না আরেকটা কারণে, আবার 4 বেসিক্স করতে হবে। ডেপথে কাজ করলে সে লিস্ট বিল্ডিং করছে, সে ইনভাইট করছে, কোয়ালিফাই করছে, সে আবার পরে ফলো আপ করে দেবে, আমি শুধু যাবো, এসটিপিটি করবো, চলে আসবো। এই জন্য লোকে ডেপথে খুব কাজ করতে ভালোবাসে, কিন্তু উইডথে যেতে গেলে আবার নতুন লোকের সঙ্গে আলাপ করতে হয়, আবার লিস্ট করতে হয়, আবার কোয়ালিফাই, ইনভাইটের সমস্ত চার্ট। কিন্তু আমি বলছি 4 বেসিক্স করুন, নইলে অবস্থা করুন ভবিষ্যতে। টিম প্রোফাইল বুদ্ধিমানের লক্ষণ। যিনি প্রোফাইল মেনটেন করে টিমে লোক নেন তিনি বুদ্ধিমান। কারণ নইলে ওই পাথরের ডিমে তা দেওয়া। এমন এমন লোককে আপনি টিমে নিয়েছেন যাদের দ্বারা হবে না, সেটা আপনি বুঝলেন 1.5 বছর বাদে গিয়ে। বাই দ্যাট টাইম প্রচুর খেটেছেন, অনেক ফোন বিল দিয়েছেন, অনেক কিছু করেছেন, কিন্তু তখন গিয়ে আপনি বুঝতে পারলেন যে এর দ্বারা হবে না। একটু যদি চেষ্টা করতেন হয়তো গোড়াতেই জেনে যেতেন। দেখুন একটা কথা বলি, এই 1.5 বছর কিন্তু আর ফিরবে না। যে সময়টা আপনি তার পেছনে খাটলেন সেটা কিন্তু আর ফিরবে না। ওই জন্য গোড়াতেই জেনে যান। আপনি চুম্বক, আপনার উদ্দেশ্য হচ্ছে আমি আর কটা চুম্বক পাই। এবার যদি রেডি চুম্বক পেয়ে যান কোথাও, ভালো, গোড়ার দিন থেকেই আপনার কাজ শুরু হয়ে গেল, আপনার টিম এগোতে আরম্ভ করে দিল। কিন্তু আপনার সেকেন্ড এটা কি, যদি চুম্বক না পাই অ্যাটলিস্ট লোহা, একটা যদি লোহাও পাই তাহলে আমার সঙ্গে থাকতে থাকতে একদিন চুম্বক হয়ে যাবে। কিন্তু আপনি যদি টিমে ইট, কাঠ, শোলা, কাগজ, জীবনে চুম্বক হবে না, বেকার সময় নষ্ট। আপনি কেন নিচ্ছেন তাদের, বুঝতে পারছেন? খানিকটা ভিড় বাড়ানো তো উদ্দেশ্য নয়। আমার দেখ কি বিশাল টিম, কত লোক, 200, টোটাল গ্রুপ পিভি কত, 200, কি বলছিস? হ্যাঁ, অদ্ভুত। ওই নিয়ে হবে না, বেকার সময় নষ্ট। গোড়ার দিকে আমরা বুঝতেই চাই না, যত লোক তত ভালো, যত মত তত পথ, যত লোক তত ভালো নয়, লোকের মতো লোক চাই, বুঝতে পেরেছেন? লোকের মতো লোক। একজন লোকের আলটিমেট পরিচয়টা কি? পিভি।
তুমি যদি পিভি কিছু না দাও তাহলে তোমার থাকা না থাকা সমান। তাহলে আমি আমি হেড গুনছি না, ওই হেডের মধ্যে যে কত বেহেড থাকে, এনিওয়ে আমি কিন্তু পিভি গুনছি, আমি হেড গুনে কোনো লাভ নেই। আমার বিজনেসের সিকিউরিটি কিন্তু হেডেতে নয়, অ্যাক্টিভ কন্ট্রিবিউটিং যে হেড, সেই কন্ট্রিবিউটারি হেডের মধ্যে। তো এইটা বোঝা। অ্যান্ড ইয়োর সিকিউরিটি ডিপেন্ডস অন হাউ মেনি লিডার্স ইউ ক্রিয়েট। আপনাকে টিমে লিডার ক্রিয়েট করতে হবে। যত বেশি লিডার ক্রিয়েট করবেন তত আপনার কাজ সবাই মিলে করবে, ততই হিউজ বেড়ে যাওয়া সম্ভব আপনার। কিন্তু যতদিন গোটা ব্যাপারটা নিজের ওপর রাখবেন ততদিন কিন্তু আপনি খুব বেশি দূর বাড়তে পারবেন না। 9%, 12-এ যেতে আপনার ঘাম ছুটে যাবে। ওই 9% অবধি, তাও চাকরি বাকরি ছেড়ে দিন রাত ওই সেবা করে যেতে হবে। লিডার নেই নিজের টিমের, মানে ওই লেগ আর কি, নিজেরই পদসেবা করে যাচ্ছেন সারাদিন ধরে ঘুরে ঘুরে, বুঝতে পারছেন? ওইভাবে কিন্তু বেশি দূর বাড়বে না টিম। ওই জন্য লিডার তৈরি করুন, লিডার তৈরি করলে তবে আপনার টাইম কম্পাউন্ডিং হবে। এবং আলটিমেট বুদ্ধিমানের কাজ কি জানেন এই বিজনেসে? মেক ইয়োর সেলফ সারপ্লাস ইন ইয়োর ওন বিজনেস, মেক ইয়োর সেলফ রিডান্ডেন্ট। দেখুন, এর চেয়ে ভালো উদাহরণ আর হতে পারে না। বিল অ্যান্ড পেগি ব্রিট, দে হ্যাভ বিকাম ডায়মন্ড ইন ইন্ডিয়া উইদাউট শোয়িং এ সিঙ্গল প্ল্যান, উইদাউট ইভেন বদারিং টু কাম ডাউন টু ইন্ডিয়া, দে হ্যাভ বিকাম ডায়মন্ডস। ওদের চেয়ে বুদ্ধিমান খুঁজে পাওয়া যাবে কোথাও? মানে ওনাকে যখন গিয়ে কেউ খবর দিল, ও হে শুনেছো তুমি ইন্ডিয়াতে ডায়মন্ড হয়ে গেছো, বিল ব্রিট এটা কি কাজ করছিলেন, একবার তাকিয়ে বলো তাই নাকি, বলে আবার কাজ করতে লাগলেন। বুঝতে পারছেন? উনি জানেনই না। তো এইরকম কিন্তু আপনারও হতে পারে। জাস্ট এই জিনিসগুলো যদি একটু বুদ্ধির সঙ্গে করেন, একটু কমন সেন্স কাজে লাগিয়ে করেন, এই সমস্ত জিনিস আপনারও হতে পারে। হোয়াট এভার ইউ আর সিইং ইউর আপলায়েন্স আর হ্যাভিং, ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ দোজ, এই বিজনেসের কথাই হচ্ছে, ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ হোয়াট আই হ্যাভ, জাস্ট ডু হোয়াট আই হ্যাভ ডান, ডোন্ট ডু এনিথিং এলস, জাস্ট ডু হোয়াট আই হ্যাভ ডান। তো আপনারা তাকিয়ে দেখুন, আপনাদের সামনে আপলাইন অনেক সাকসেসফুল, অনেক ডিস্ট্রিবিউটার। যে কোনো কাউকে দেখে যদি আপনার মনে হয় বাহ, এর মতো হতে পারলে আমি বেঁচে যাই, আমি এর মতো হতে চাই, এই যা পেয়েছে আমি তাই পেতে চাই, এই যা খায়, যা পরে, যা সিকিউরিটি, এর যা কোয়ালিটি লাইফ, সমস্ত কিছু আমি পেতে চাই, তাহলে জেনে নিন উনি কি কি করেছেন। অ্যান্ড ডু এক্স্যাক্টলি দোজ থিংস। অন্য কিছু করার দরকার নেই, জাস্ট ওইগুলো করুন, ইউ উইল রিচ দেয়ার। সো নাইস টকিং টু ইউ। আই এম রিয়েলি এক্সাইটেড whenever I meet you, and do these things persistently and consistently, and I know you are all going diamond. Thank you. Good night.